এটা ফেসবুকে এটা শেয়ার করলে কেমন হতো? হ্যাঁ, করা হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আপনারা জানেন যে এই ৩৬শে জুলাই বা ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর যে আমাদের রাজনৈতিক আলাপ আলোচনা শুরু হয়েছে, সেক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে আমরা কিছু আলোচনা শুরু করেছি। এই সিরিজের নাম দিয়েছি ছাত্র জনতা গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনীতি, নতুন অর্থনীতি ও নতুন রাষ্ট্র নির্মাণের জন্য জরুরি আলাপ। আমরা এখন পর্যন্ত ১২টা আলাপ করেছি, আজকে ১৩তম পর্ব। এই পর্বের বিষয় জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও বাংলাদেশ, একটি উপনিবেশিক রাষ্ট্রতাত্ত্বিক বিবেচনা। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা বাংলাদেশ রাষ্ট্র দুইবার স্বাধীন হয়েছে। একটা ৪৭ সালে আমরা ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়েছিলাম, ৭১ সালে আমরা পাকিস্তানের খপ্পর থেকে নিজেদেরকে মুক্ত করেছিলাম। কিন্তু তারপর আমাদের রাষ্ট্র এখনো সে পুরনো আইন কানুন ইত্যাদি দিয়ে নির্ভর, এবং সেখানে আমাদের মৌলিক অধিকারের অনেক পরিপন্থী আইনও টিকে আছে বহাল তবিয়তে। তো সেসব বিষয়গুলো আমাদের আলোচনা করা দরকার, যাতে একটা মানবাধিকার পন্থী একটা রাষ্ট্র যাতে আমরা নির্মাণ করতে পারি। আর সেক্ষেত্রে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের মাঝে বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় ও পরিচিত মুখ অরূপ রাহি ভাই। তার অনেক পরিচয়, সে পরিচয় দিতে উনিও হিমশিম খান, আমরাও খাই, এই জন্য সংক্ষেপ করে আমরা বলি চিন্তক এবং সংগঠক। তিনি লোকায়ত বিদ্যালয় চালান। যদি চিন্তক কথাটা বললে সলিমুল্লাহ খান স্যার এসে ধরবে যে চিন্তক শব্দটা ভুল, চিন্তা নায়ক হবে। তবে তিনি নায়ক কিনা জানি না, তবে তিনি গায়ক, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ওনার সাথে পরিচয় ওনার গানের মাধ্যমেই। তো আমরা বক্তাকে স্বাগতম জানাচ্ছি। তো বক্তার কাছে যাবার আগে আজকে সেশনের ফরম্যাট সম্পর্কে সংক্ষেপে বলে রাখি। আমরা ঘন্টাখানেক ধরে চলবে, তার অর্ধেকটা অংশ বক্তা বলবেন, বাকি অর্ধেকে প্রশ্নোত্তর চলবে। দর্শক আপনারা প্রশ্ন করুন, আপনাদের প্রশ্ন এবং উপস্থাপক হিসেবে আমার কিছু প্রশ্ন নিয়ে পরবর্তী পর্ব। তো প্রথম পর্বে বক্তব্য রাখবার জন্য অরূপ রাহি ভাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জহির। আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন ঠিক মতো। তো আজকের এই বিশেষ সময়ে আরো একবার এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এই গণ অভ্যুত্থানে যারা নিপীড়িত মজলুম, সকলের প্রতি শ্রদ্ধা এবং সংহতি জানাই, এবং গণ অভ্যুত্থানের গভীর এবং ব্যাপক সাফল্য কামনা করি। আজকে আমরা এই পর্বের নামের মধ্যে একটা কথা রাখলাম, সেটা হচ্ছে যে উপনিবেশিক রাষ্ট্রতাত্ত্বিক আলাপ। তো সেইটা কেন বলা হলো এবং সেটা বলতে কি বোঝায় সেটা একটু হয়তো অনেকের কাছে একটা প্রশ্ন আসতে পারে, যারা বিশেষ করে উপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে বা এই আলাপ আলোচনা বা তর্ক বা বাহাসগুলি সম্পর্কে তেমন খবর রাখা হয়ে ওঠেনি। তাদের অনেকের কাছে প্রশ্ন জাগবে, তাদের জন্য আমি ২-৩টা বাক্যে কেন এই উপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব ধরে আলাপটা করতেছি আমরা, সেটা আমি একটু বলে নিব। তারপরে আমি বলবো হচ্ছে এই গণ অভ্যুত্থান নিয়ে আমার একদমই সারসংক্ষেপ কয়েকটা বক্তব্য, এবং তারপরের অংশে আমি বলবো যে সারসংক্ষেপগুলি করলাম তার এক ধরনের ছোট আয়তনের মধ্যে একটা ব্যাখ্যা। ফলে যারা বেশি সময় নিয়ে থাকতে পারবেন না, তারা অনেক আগেই শেষ করে চলে যেতে পারবেন। আমি সামারি বক্তব্য সারমর্মগুলি প্রথম ভাগেই বলে দিব। এইভাবে আলাপটা চলবে, এবং তারপরে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে এবং সেখানে আমার কিছু বলার থাকে, আমি সেটা আশা করি বলতে পারবো। এই কথা বলে শুরু করি। তো কেন আজকে আমরা বলতেছি যে একটা উপনিবেশিক রাষ্ট্রতাত্ত্বিক আলাপ আমরা করব, আলাপের জায়গা থেকে আলাপটা করবো আজকে। এই কারণে যে রাষ্ট্র, এই যে ধারণাটা, এই যে ঐতিহাসিক অভিজ্ঞতাটা, এই যে একটা মানব সমাজের বিশ্ব ইতিহাসের মধ্যে ঘটা একটা বিশাল ঘটনা,
রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রতিষ্ঠান, সেটার উৎপত্তি, বিকাশ, সেটার ভূমিকা, এইগুলো সম্পর্কে যেসব তত্ত্ব বা ব্যাখ্যা আছে সেগুলোর ক্ষেত্রে অনেক কিছু গ্রহণ বর্জনের ব্যাপার আছে, অনেক কিছু নতুন করে বোঝার ব্যাপার আছে। সেই জায়গা থেকে উপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব বলে যে আধুনিক রাষ্ট্র বলে যে প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, সেটার উৎপত্তি, বিকাশ এবং তার ভূমিকার সঙ্গে উপনিবেশ, সাম্রাজ্য, বর্ণবাদ, পুঁজিবাদ, পুরুষতন্ত্র, এইগুলির সম্পর্কটা কি, এইগুলি কি ধরনের গাঠনিক এবং আরো অন্যান্য সম্পর্কে রাষ্ট্র এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, সেইটা বোঝা ছাড়া রাষ্ট্রকে বোঝা বা ব্যাখ্যা করা আমাদের ইতিহাসে সম্ভব নয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে রাষ্ট্র যে একটা সামাজিক, ঐতিহাসিক, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং ঘটনা, সেইটাকে কোন একটা সমাজের বা মানব সমাজের একটা লক্ষ্য আকারে, চূড়ান্ত বা চরম লক্ষ্য, বা আমি বলি যে মঞ্জিলে মাকসুদ হিসেবে যে দেখা, সেই হিসেবে সেই দেখাটাকে উপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব স্বীকার করে না। উপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব বলে যে জাতিবাদী বা পরিচয়বাদী যে রাষ্ট্র আমরা দেখি, আধুনিক পশ্চিমা লিবারাল পুঁজিবাদী যে রাষ্ট্র দেখি আমরা, তার যে মডেল, তার যে অভিজ্ঞতা, সেটাকেই চূড়ান্ত লক্ষ্য, কাঙ্ক্ষিত অর্জন বলে উপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব স্বীকার করে না বা মনে করে না যে সেটা ঠিক। এবং এর বাইরেও, এইসবের বাইরেও সাম্য, ন্যায়, ইনসাফের রাষ্ট্র প্রকল্প, রাষ্ট্রের মতো রাষ্ট্র প্রকল্প বলতে বলছি যে রাষ্ট্র একটা ঐতিহাসিক পর্ব এবং পর্বান্তরের গল্প। ফলে সাম্য, ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র প্রকল্প ভাবতে পারে উপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে মানুষের সংগ্রাম, সীমাবদ্ধতা এবং শক্তির যে জায়গা, সেটাকে উপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব স্বীকার করে। কিরকম ভাবে? যে বিশ্ব ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক অর্থনৈতিক, রাজনৈতিক যে আন্তঃসম্পর্ক এবং যুক্ততা, সেইটাকে রাষ্ট্র প্রক্রিয়ার অংশ মনে করা এবং সেখানে মানুষের ভূমিকাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখা। কিরকম সেটা? যে এই গুরুত্ব জায়গাটা এরকম যে ঔপনিবেশিকতা, বর্ণবাদ, পুঁজিবাদ এবং পুরুষতন্ত্র থেকে মুক্তির সম্ভাবনারও অধিক, অর্থাৎ এর চেয়েও দূরে, এর চেয়েও বাইরে, এর চেয়েও গভীরে মানুষের ইতিহাসকে, মানুষের ভবিষ্যৎকে, মানুষের বর্তমানকে কল্পনা করতে চায় উপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব। এইরকম একটা জায়গা থেকে আমরা রাষ্ট্র নিয়ে আলাপ করতে চাই। এবং এইটা নিয়ে আলাপ করার জরুরতটা হচ্ছে যে রাষ্ট্র একটা প্রতিষ্ঠান হিসেবে মানুষের মুক্তির সঙ্গে তার কি সম্পর্ক, সেটা যেমন বোঝা জরুরি, একই সঙ্গে আমাদের যেসব চাওয়া থাকে বা চাওয়া আছে, বিশেষ করে এই গণ অভ্যুত্থানে যে চাওয়া আছে, একটা বৈষম্যহীন সমাজ এবং বৈষম্য উৎপাদন করবে না, বৈষম্য জিয়ে রাখবে না, বৈষম্য প্রতিপালন করবে না, এরকম একটা রাষ্ট্র প্রক্রিয়া বা রাষ্ট্র প্রকল্প, সেই রকম একটা জায়গা থেকে আমাদের রাষ্ট্রকে এই ঔপনিবেশিক, বর্ণবাদী, পুঁজিবাদী, পুরুষতান্ত্রিক যে দুনিয়া ব্যবস্থা এবং সম্পর্ক এবং তার প্রভাবে প্রভাবিত যে রাষ্ট্র প্রতিষ্ঠান, তার বাইরে আমাদেরকে ভাবতে পারতেই হবে। তাছাড়া আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবো না। তো এই নোকতাটুকু থাকলো উপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে। আমি এখন এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানটা হলো, তার ব্যাপারে আমি আমার কয়েকটা সারমর্ম লাইন বলবো এখন, তারপরে আমি সেটার একটা কিছুটা ব্যাখ্যায় যাব। প্রথম কথা হচ্ছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ঐতিহাসিকভাবে একটা তাৎপর্যপূর্ণ গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের দেশীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনৈতিক তাৎপর্য আছে। 2 হচ্ছে, এই অভ্যুত্থানের শক্তি বিন্যাস বা কম্পোজিশন অফ পাওয়ার,
সেইটা অনুসারে এর আশু ফলাফল বা পরিণতি আসবে। এইটা আমি কথাটা বলছি এই কারণে যে আমরা এটা আমি বারবারই বলছি এই গণঅভ্যুত্থান চলাকালে এবং গণঅভ্যুত্থানের একটা পর্ব 5ই আগস্ট পরবর্তী সময় আমি এটা বলার চেষ্টা করছি যে আমরা আসলে এই গণঅভ্যুত্থান থেকে কি চাচ্ছি, এই গণঅভ্যুত্থানকে আমরা কোন পরিণতির দিকে নিয়ে যাব, সেইটার ব্যাপারে আমরা আকাশ কুসুম কল্পনা না করে আমাদের একদম যেটাকে বলে যে মানে ঘটমান বর্তমান, সেইটার একটা হিসাব নিকাশ করাটা খুব বেশি জরুরি। এই বর্তমানটা কি দ্বারা গঠিত, যে রাজনৈতিক প্রক্রিয়াটা চলছে, যার ফলাফল হিসেবে গণঅভ্যুত্থান হাজির হলো, এবং গণঅভ্যুত্থান পরবর্তী প্রক্রিয়া যা যে রকম শক্তির বিন্যাস চালিয়ে নিয়ে যাচ্ছে, সেইটারই হিসাব নিকাশ ঠিক করে দেবে যে আমরা অভ্যুত্থানের ফলাফল হিসেবে কি পেতে পারি। এবং এই শক্তি বিন্যাসের একটা উদাহরণ বলি, যেমন এই আন্দোলনের সংস্থাগত, অর্থাৎ এই আন্দোলনটা কারা কিভাবে কোন রকম সংগঠন বা নেটওয়ার্ক এটাকে পরিচালনা করতে সক্ষম হলো বা হচ্ছে। রাষ্ট্রের এই রাষ্ট্র যেটা এখনো বহাল আছে, রাষ্ট্র উড়ে যায় নাই, রাষ্ট্র ভেসে যায় নাই, রাষ্ট্র বহাল আছে। রাষ্ট্র সেটা যেভাবে ফাংশন করুক না কেন, এই রাষ্ট্রের যে শক্তি প্রতিষ্ঠানগত, তার শ্রেণীগত, লিঙ্গ জাতি পরিচয়গত বিন্যাসটা কি, সেটাও আসলে এই গণঅভ্যুত্থানের আগামী গতিপথ নির্ধারণ করে দিবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এটা গণঅভ্যুত্থান নাকি বিপ্লব, এইরকম একটা তর্ক আছে, এবং আমরা সংস্কার চাচ্ছি নাকি বিপ্লব চাচ্ছি, এরকম তর্ক আছে সমাজে। এটা খুবই স্বাস্থ্যকর তর্ক আমি মনে করি। এই তর্কগুলি আরো আগে থেকে থাকলে ভালো হতো। যেমন আমি অনেক সময় বলি যে বাংলাদেশে যে একটা বড় বিতর্ক হারায় গেল, উৎপাদন সম্পর্ক বিতর্ক, এরকম অনেক বিতর্কই এই সমাজ থেকে হারায় যাওয়াটা, সেটা আমাদের জন্য ক্ষতিকর হয়েছে বা থাকলে ভালো হতো। তো এইটা গণঅভ্যুত্থান নাকি বিপ্লব, সংস্কার নাকি বৈপ্লবিক পুনর্গঠন সম্ভব হবে, তাও ঠিক করে দেবে এই শক্তি বিন্যাস। এবং সেই সব জায়গা থেকেই ন্যায় ইনসাফি একটা গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যের দিকে এই গণঅভ্যুত্থানকে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। যতটুকু ন্যায় ইনসাফি গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাত্রা করা যায়, তার সর্বোচ্চ চেষ্টা আমাদের করা দরকার। এবং সেই রূপান্তরের যে গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র আমরা চাই, তাকে হতে হবে অবশ্যই সব জাতি, ধর্ম, লিঙ্গের মানুষের সমমর্যাদার একটা সমাজ এবং রাষ্ট্র নির্মাণের প্রকল্প, যেটা হবে অতি অবশ্যই জাতি পরিচয়বাদ মুক্ত, জাতি পরিচয় ফ্যাসিবাদ মুক্ত, মাইনরিটাইজেশন মুক্ত। আধুনিক জাতিরাষ্ট্র, আধুনিক পরিচয়বাদী ফ্যাসিবাদী রাষ্ট্র গড়ে ওঠে মাইনরিটাইজেশনের উপরে বা সংখ্যালঘুকরণের উপরে। এটা আমরা আগেও আমাদের লোকায়তের আলাপ থেকে বহুবার এই আলাপ আমরা তুলেছি নানান ভাবে, যারা আগ্রহী তারা দেখবেন। তো একটা আধুনিক জাতিরাষ্ট্র, পরিচয়বাদী রাষ্ট্র গড়ে ওঠে মূলত মাইনরিটাইজেশনের উপরে, যার ভিত্তি হচ্ছে ঔপনিবেশিকতা, ঔপনিবেশিক পরিচয় প্রক্রিয়া, পরিচয় নির্মাণ প্রক্রিয়া। সেই মাইনরিটাইজেশন প্রক্রিয়া থেকে মুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র প্রকল্প আমাদেরকে ভাবতে পারতে হবে। এই রাষ্ট্রকে অতি অবশ্যই হতে হবে সংখ্যাগুরুবাদ মুক্ত, যেটার সঙ্গে সম্পর্ক আছে মাইনরিটাইজেশনের। যে সংখ্যাগুরুবাদ, সংখ্যাগুরু ফলে সে ন্যায্যভাবে সবকিছুর অধিকারী হয়ে উঠলো, তার কথাই ঠিক, তার কথাই গ্রহণ কি বলে এটাকে, যে অতি অবশ্যই গ্রহণীয়। এই যে জায়গা থেকে আমরা সমাজে অনেক আলাপ দেখি, রাজনৈতিক আলাপ, সেখান থেকে আমাদেরকে মুক্ত হয়ে ন্যায় ইনসাফের আলাপের দিকে আগাতে হবে, সংখ্যা গুরুবাদ থেকে মুক্ত হয়ে। এবং এরকম একটা সমাজ রাষ্ট্র প্রকল্পকে অতি অবশ্যই একটা ভৌগোলিক, আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং প্রক্রিয়া মোকাবেলা করতে হবে। এবং সেই মোকাবেলার ক্ষেত্রেও এই রাষ্ট্রকে, এতক্ষণ আমরা যেসব বৈশিষ্ট্য বললাম একটা ন্যায় ইনসাফি রাষ্ট্র প্রকল্পের কি হতে পারে, সেই বৈশিষ্ট্যগুলোকে আন্তর্জাতিক পরিসরেও আমাদের এই নতুন ধরনের রাষ্ট্র প্রকল্পকে চর্চার মধ্যে রাখতে হবে। তার জন্য খুব জরুরি একটা কাজ হচ্ছে যে সমাজ রাষ্ট্র বোঝাপড়ায় আমাদের যে বর্তমান চালু এবং গভীরভাবে ঔপনিবেশিক যে বোঝাপড়া চালু আছে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে, সেটা থেকে বের হওয়া ছাড়া আসলে আমরা এই রাষ্ট্র প্রকল্পকে এগিয়ে নিতে পারবো না। এটা নিয়ে আমি আরো পরে বলছি।
আর শেষের একটা জরুরি একটা মন্তব্য করে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদেরকে একটা বড় কাজ করতে হবে এই গণঅভ্যুত্থান প্রক্রিয়া এবং তার এক ধরনের পর্বান্তরের অংশ হিসেবে। সেটা হচ্ছে যে গত 15 বছর ধরে যে জুলুম, যন্ত্রণা এবং শহীদের মধ্য দিয়ে আমরা গেলাম, এই সমাজ যাচ্ছে এখনো, তার যে ট্রমা, তার যে মানসিক আঘাত, সেটা থেকে ব্যক্তি এবং সমাজকে সেই আঘাত থেকে, সেই অসুস্থতা থেকে প্রশমনের এবং সারিয়ে তোলার, নিরাময়ের একটা গভীর এবং ব্যাপক কাজ আমাদেরকে করতে হবে। সেটার জন্য আমাদেরকে অতি অবশ্যই সত্যতা এবং ন্যায়বোধের জায়গা থেকে ন্যায় বিচার, ক্ষমা, ব্যক্তি এবং সমাজের রূপান্তর এবং অন্তর্ভুক্তির অনুশীলন, সেটা মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। এটা ছাড়া আমাদের এই গণঅভ্যুত্থান কখনোই সফল হবে না। এই গণঅভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যে নানা রকম ট্রমা, নানা রকম মানসিক ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যেই, সেটা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে এই চর্চাটা অতি অবশ্যই করতে হবে। এবং এটা একটা সামাজিক, শুধুমাত্র বিচারিক প্রক্রিয়া নয়, শুধুমাত্র ট্রুথ এবং রিকনসিলিয়েশনের আলাপ, মানে একটা আইনগত দিক নয়, এটা একই সঙ্গে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক চর্চা, যেটা পাশ কাটিয়ে গেলে আমরা অসুস্থই থেকে যাব। এই আলাপটা খুব জরুরি ভিত্তিতে আমাদের সমাজে আসা দরকার, তোলা দরকার। আমি এবার আমার আলাপের দ্বিতীয় অংশে যাচ্ছি। এই যে আমরা গণঅভ্যুত্থান একটা করলাম, সবাই নানা মাত্রায় যুক্ত হলাম এটার সঙ্গে, তো সেটা তো একটা কর্তৃত্ববাদী, একটা জুলুমশাহীর বিরুদ্ধে গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান। তো এটা টিকে ছিল কিভাবে, এটা কিভাবে টিকে থাকলো, এবং এটা কেন এত শক্তিশালী একটা জুলুমশাহী হিসেবে টিকে থাকতে পারলো, সেটা ফাংশন করলো কিভাবে, তার একটা ব্যাখ্যা আমাদের আসলে থাকা দরকার। তাছাড়া আমরা এইটার পুনরুৎপাদন আমরা ঠেকাতে পারবো। সেক্ষেত্রে আমি কয়েকটা মন্তব্য করতে চাই। একটা হচ্ছে যে এই স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদী রেজিম বা এই যে একটা জুলুমশাহী যে সরকার টিকে ছিল, সেটা টিকে থাকার প্রক্রিয়াটা কয়েকটা দিক আছে তার। একটা হচ্ছে যে এইটার সামাজিক, সাংস্কৃতিক, ভাবাদর্শগত দিক। একটা হচ্ছে যে এটার রাজনৈতিক, আইনি প্রক্রিয়া। আর একটা হচ্ছে এটার ভৌগোলিক, আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট। এই সবকিছু মিলায়ে এরকম একটা জুলুমশাহী গড়ে উঠছে এবং সেটা বিকশিত হয়েছে। আমি যদি একটু ভেঙে বলি, একটা উদাহরণ হচ্ছে যে এই হাসিনা সরকার, এই জুলুমশাহীটা টিকে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশের একটা মুক্তিকামী রাষ্ট্র প্রকল্পকে একটা দলীয় মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, সেটাকে বানিয়ে, এবং মুক্তিযুদ্ধের যে জনমানুষের মুক্তির সংগ্রামের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে আকাঙ্ক্ষা, যেটা আমাদের ঘোষণাপত্রে ছিল মুক্তিযুদ্ধের, সেইটাকে একটা দলীয় একরৈখিক, একটা ফ্যাসিস্ট, একতরফা ব্যাখ্যা ভিত্তিক একটা দমনকারী ন্যারেটিভ হিসেবে তারা গ্রহণ করছে এবং সেটা চর্চা করছে। এবং এইটার সঙ্গে তারা যুক্ত করতে সফলভাবে সক্ষম হয়েছে কিছু বিভাজনের টুল বা পদ্ধতি, যেমন মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, যেমন সেকুলারিজম বনাম ফান্ডামেন্টালিজম বা ধর্মনিরপেক্ষতা, যেটাকে বাংলায় আমরা অনেক সময় বলি, সেটা নিয়ে অনুবাদের একটা জটিলতার সমস্যা আছে। তো এই যে সেকুলারিজম বনাম ফান্ডামেন্টালিজম, সেকুলার বনাম ফান্ডি, এইরকম একটা বিভাজন, এইরকম বেশ কিছু আদর্শিক এবং পরিচয়বাদী বিভাজনের মধ্য দিয়ে এই সরকার, এই জুলুমশাহী সরকার সমাজকে বিভাজিত করে রেখে তাদের এই জুলুমটা চালায় যেতে সক্ষম হয়েছে। এবং আমরা সমাজ হিসেবে এই বিভাজনের সূত্রটা, এই বিভাজনের ধরনটা, এই বিভাজনের কাঠামোটাকে আমরা এতদিন ভেঙে উঠতে পারি নাই, ফলে এটা টিকে ছিল। এইটা টিকে ছিল তার আর একটা বড় কারণ হচ্ছে এসবই তার একটা সমষ্টিগত ফলাফল ঘটছে। আমি জাস্ট ভেঙে ভেঙে বলতেছি। একটা ঘটনা ছিল, সেটা হচ্ছে যে
এইটার এই এই যে ন্যারেটিভ, মুক্তিযুদ্ধের একটা দলীয় ন্যারেটিভ এবং সেকু ভার্সাস ফান্ডি, এই বিভাজনের পলিটিক্স, এই সব কিছু তারা ব্যবহার করছে একটা ঔপনিবেশিক প্রান্তিক পুঁজিবাদী প্রক্রিয়ার লুণ্ঠন, যেটা লুণ্ঠন প্রক্রিয়া, সেইটাকে সম্ভব করতে। অর্থাৎ আমাদের মতন, আমি এটা নিয়ে আরেকটু পরের দিকে যাব, যে আমাদের মতো সমাজ এবং রাষ্ট্র এইটার ধরনটা কি। আমাদের বক্তব্য হচ্ছে, বা আমার ব্যক্তিগতভাবে মত হচ্ছে, যে আমরা এক ধরনের উত্তর উপনিবেশিক সমাজ এবং রাষ্ট্র। তো এরকম সমাজ এবং রাষ্ট্রের যে পুঁজিবাদের প্রক্রিয়ার মধ্যে আমরা চলতেছি, এখনো পর্যন্ত চলি, সেটা ধরনটা কি? সেটা ধরনটা হচ্ছে যে একটা প্রান্তিক পুঁজিবাদী অভিজ্ঞতা, যেটার লুণ্ঠনের ধরনটা হয় ঔপনিবেশিক লুণ্ঠনের ধরন, এবং সেই ঔপনিবেশিক লুণ্ঠনের প্রক্রিয়ায় স্থানীয় লোকাল এলিটরা একটা বিশেষ ভূমিকা পালন করে তার রাষ্ট্রীয় এবং আদর্শিক ক্ষমতাগুলো দিয়ে। এবং সেটা একটা বৈশ্বিক একটা যে তার যে একটা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক আছে, সেটার সঙ্গে সে একটা এক ধরনের প্রান্তিক অবস্থান থেকে বিশ্ব পুঁজিবাদের একটা প্রান্তিক একটা ভূমিকা পালন করতে থাকে। এই যে পুঁজিবাদ, লুণ্ঠনতান্ত্রিক পুঁজিবাদ, যেটা ঔপনিবেশিক পুঁজিবাদী দুনিয়ার প্রান্তিক পুঁজিবাদী দেশগুলোতে ঘটে, এই লুণ্ঠন প্রক্রিয়াটাকে বহাল রাখতে পারছে আরেকটা জিনিস দিয়ে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে উন্নয়নের মতাদর্শ। আমরা অনেক সময় খেয়াল করি নাই, এবং আমরা অনেকে মনে থাকবে এই কথাটা, যে এই হাসিনা জুলুমশাহী অনেকবার তারা বলছে যে বেশি উন্নয়ন কম গণতন্ত্রের সরকার বা শাসন, এবং সেটা আমাদের সমাজ এইটা দ্বারা অনেক বেশি প্রভাবিতও ছিলাম আমরা, যে আমাদের দরকার উন্নয়ন। এই যে উন্নয়নের যে একটা এক ধরনের মডেল, প্রবৃদ্ধি ভিত্তিক বড় বড় বিল্ডিং, বড় বড় ব্রিজ, যেগুলোর হয়তো মানবিক এবং পরিবেশগত বিপর্যয় নিয়ে আসছে বহুমাত্রিক ভাবে, কিন্তু সেগুলোকে আমরা উন্নয়নের একটা নমুনা হিসেবে দেখতে শিখছি, দেখতে পারছি, দেখার একটা শিক্ষা আমাদের করছে। সেইটাকে এই লুণ্ঠনের ফলে যে তৈরি হওয়া যে বৈষম্য, অবিচার, জুলুম, অর্থনৈতিক এবং সামাজিক জুলুম, সেইটাকে এক ধরনের ম্যানেজমেন্ট করতে পারছে এই উন্নয়নের মতাদর্শ দিয়ে, উন্নয়নের একটা এক ধরনের অর্থনৈতিক এবং সামাজিক মডেলিং এর মধ্য দিয়ে সমাজটিকে পরিচালিত করে তারা এই লুণ্ঠন প্রক্রিয়াটাকে বহাল রাখতে সক্ষম হয়েছে। এবং এইটার পাশাপাশি যেটা করছে হচ্ছে যে আদর্শ ভিত্তিক বললাম, আর একটা হচ্ছে যে তার একটা আইনগত নিবর্তন আইনি, এবং এটা কি বলে যে এক্সট্রা লিগাল, আইন বহির্ভূত, অর্থাৎ আইনগত, আইন বহির্ভূত এবং বেআইনি, তিন রকম ভাবে এই লুণ্ঠন প্রক্রিয়াটাকে তারা বহাল রাখছে। এবং এইরকম একটা কর্তৃত্ববাদী একটা একনায়কতান্ত্রিক অনেক অনেক মাত্রায় একটা জুলুমশাহীকে তারা টিকিয়ে রাখতে পারছে। এবং আমরা যেহেতু আইনের শাসন বলে যে জিনিসটা, এই আইনের শাসন জিনিসটাকে আমরা ভুলভাবে বুঝে আসছি বলে, বিশেষ করে ঔপনিবেশিক যে আইনের শাসনের ধারণা, সেইখান থেকে আমরা শিখে আসছি বলে আমরা আইনের শাসন এবং আইনের দ্বারা শাসন, এই দুইয়ের পার্থক্য আমরা বুঝতে পারি নাই। এবং আমরা অনেক ক্ষেত্রে আইনের দ্বারা শাসন, অর্থাৎ একটা নিবর্তনমূলক আইন দিয়েও শাসন করাটাকে আমরা অনেক সময় গ্রহণযোগ্য মনে করে ফেলছি। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা এরকম একটা জুলুমশাহী ব্যবহার করতে সক্ষম হয়েছে। আর একটা ছিল বেআইনি। বেআইনি বলতে যে যেটা কোনো ন্যায় ইনসাফের কোনো পর্যায়ে পড়ে না, কোনো ধরনের মধ্যে পড়ে না, সেই রকম অর্থে বেআইনি যাবতীয় প্রক্রিয়া বা তৎপরতা, যেমন গুম খুন, যেমন লুণ্ঠন, যেমন মানুষ এবং মানুষের প্রতিবেশ এবং মানুষের সম্পর্কের জায়গা থেকে যত রকম বিপর্যয়, ধ্বংস, সেইগুলাকে আমরা যদি তাদের কোনো প্রয়োজনীয় আইনি কাঠামো নাও থাকে, তার বাইরেও আমরা বুঝতে পারি যে কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়,
কোনটা ইনসাফ কোনটা বেইনসাফ, সেই দিক থেকে আমরা বলছি যে বেইনসাফি বেআইনি অনেক তৎপরতা দিয়ে এই জুলুম সেটা টিকেছিল। আর একটা ছিল যে বৈশ্বিক যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক, যেটাকে আমরা উপনিবেশিক তত্ত্বের ভাষায় বলি কলোনিয়ালিটি অফ গ্লোবাল পাওয়ার, বা বৈশ্বিক ক্ষমতার যে ঔপনিবেশিকতার মাত্রা, সেই মাত্রার যে আঞ্চলিক সমীকরণ বা বিন্যাস, যেমন আমাদের এখানে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতবর্ষ বা মানে ইন্ডিয়া রাষ্ট্রের যে একটা হেজিমনিক ভূমিকা, সেই ভূমিকার সঙ্গে বৈশ্বিক ক্ষমতার যে সম্পর্ক, আঞ্চলিক এবং বৈশ্বিক ক্ষমতার যে সম্পর্ক, সেখানে আমরা যে প্রান্তিক অবস্থায় আমাদের আমাদের শাসকরা রেখে দিছে বছরের পর বছর, যুগের পর যুগ, বিশেষ করে হাসিনা জুলুম শাহী, সেইটা এবং এই কলোনিয়াল পাওয়ারকে আনচ্যালেঞ্জড রেখে বরং নানানভাবে রেটরিকের মধ্যে এটাকে চ্যালেঞ্জ করা এবং কার্যত এই বৈশ্বিক ঔপনিবেশিক লুণ্ঠন প্রক্রিয়াটাকে চালু রাখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে এই জুলুম শাহীটা টিকেছিল। তার উদাহরণ আমরা বহুভাবে দেখতে পাবো। সেটা আমরা আমাদের পানি সমস্যা দিয়ে বুঝতে পারবো, আমাদের সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র দিয়ে বুঝতে পারবো, আরো বহু রকম প্রকল্প দিয়ে আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা বৈশ্বিক ঔপনিবেশিক একটা আর্থ রাজনৈতিক সম্পর্কের মধ্যে আমাদের সরকার, আমাদের এই জুলুমশাহী, তারা আত্মসমর্পণ করে, কোন রকম নেগোসিয়েশন ছাড়া আত্মসমর্পণ করে এইরকম একটা কর্তৃত্ববাদী জুলুমশাহীকে তারা টিকে গেছে বছরের পর বছর। যেটা আমি এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে আমাদের মতন সমাজের, রাষ্ট্রের ধরনটা কি? আমরা একটু আগে বললাম যে আমাদের ধরনটা হচ্ছে যে উত্তর ঔপনিবেশিক পুঁজিবাদ। এই উত্তর ঔপনিবেশিক পুঁজিবাদটা একটা বিশেষ ধরনের পুঁজিবাদী অবস্থা। এটা একটা পুঁজিবাদ, কিন্তু এটা বিশেষ পুঁজিবাদী অবস্থা যার বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, যেটা পশ্চিমা কথিত উন্নত পুঁজিবাদী রাষ্ট্রের মডেলের মতো দেখতে লাগে না, কিন্তু এটাও একটা পুঁজিবাদ। এবং এই বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পুঁজিবাদের একটা বড় ধরন হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম, যে ক্যাপিটালিজম প্লাস ডেভেলপমেন্ট, অর্থাৎ বৈশ্বিক পুঁজিবাদী প্রক্রিয়ার অংশ, এবং সেই অংশের ম্যানেজমেন্টের জায়গা থেকে উন্নয়ন প্রক্রিয়াটাকে দেখা, এবং উন্নয়ন প্রক্রিয়াটাকে একটা গভর্নেন্স অফ দ্য মানে একটা প্রশাসনিকতা বা একটা ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাফেয়ার্স, সেইটা হিসেবে ডেভেলপমেন্ট ইডিওলজি এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট, ডেভেলপমেন্টের ইনস্টিটিউশন গুলাকে ব্যবহার করা, সেটা হচ্ছে প্রান্তিক পুঁজিবাদের একটা বড় বৈশিষ্ট্য। এবং এই সমাজে, এইরকম সমাজ এবং রাষ্ট্রে যে এরকম একটা তার মতাদর্শিক এবং সামাজিক এবং অর্থনৈতিক যে ক্ষমতার বিন্যাস গঠন, সেইটার কারণে সেইটা যেভাবে একটা বৈশ্বিক কলোনিয়ালিটি অফ পাওয়ার বা বৈশ্বিক ঔপনিবেশিক ক্ষমতার সঙ্গে যে সম্পর্কিত থাকে, সেই সম্পর্কটা এবং তার যে স্থানিক বৈশিষ্ট্য, লুণ্ঠনের প্রক্রিয়া, আইন, বেআইন এবং আইন বহির্ভূত শাসন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা মিলায়ে এই অঞ্চলের মতন, আমাদের মতন সমাজে এইরকম একটা পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজমে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী ধরনের শাসন, কর্তৃত্ববাদী ধরনের শাসন গেড়ে বসার সম্ভাবনা থাকে তার, এবং সেটা একটা বড় বড় ভিত্তি হিসেবে কাজ করে সমাজের বিভাজন। সমাজের বিভাজন শুধুমাত্র শ্রেণী অর্থে নয়, শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন জহির? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্ভবত একটু নেট সমস্যা হলো বা কিছু একটা। তো
যেটা আমি বলছিলাম যে সর্বশেষ বলছিলাম যে আমাদের যে বিশেষ ধরনের পুঁজিবাদ, পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজম, সেইটার যে ধরনটা সেটা নিয়ে কথা বলতেছিলাম। তো সেখানে আমরা বললাম যে এইখানে একটা তার যে অর্থনীতির মডেল, তার সঙ্গে যে উন্নয়নের মডেল, উন্নয়ন মতাদর্শ এবং তার উন্নয়ন বা ডেভেলপমেন্টকে এখানকার ক্ষমতা বিন্যাস, অর্থনৈতিক লুণ্ঠন প্রক্রিয়াটাকে ম্যানেজ করার একটা আদর্শিক অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে উন্নয়নকে ব্যবহার করা এবং বৈশ্বিক ঔপনিবেশিক ক্ষমতা কাঠামো অর্থনৈতিক এবং রাজনৈতিক সকল অর্থে, সেটার সঙ্গে এখানকার স্থানীয় লুণ্ঠন ভিত্তিক যে অর্থনীতি সেটা চালু থাকে, সেইটাকে বহাল রাখতে একটা বড় ভূমিকা পালন করে এখানকার বিভাজনগুলি। এবং এই বিভাজনগুলি শুধুমাত্র শ্রেণী অর্থে নয়, আমরা একটু আগেও সেটা বলছি, এখানকার বিভাজনগুলি মূলত কাজ করে পরিচয় ভিত্তিক বিভাজন, যেটা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এখানে সেকুলারিজম ভার্সাস ফান্ডামেন্টালিজমের যে বিভাজনগুলো থাকে, এরকম বিভাজনগুলি মূলত এখানকার সমাজকে বড় ভাগে ভাগ করে রাখে এবং এখানে পুঁজিবাদ এবং এইরকম একটা ঔপনিবেশিক লুণ্ঠন ভিত্তিক অর্থনীতি সেইটা বহাল থাকতে পারে এবং সেইটা সহায়ক একটা শক্তি যা কর্তৃত্ববাদ বা জুলুমশাহী সেটা বহাল থাকতে পারে এরকম একটা বিন্যাসের জায়গা থেকে। আমরা অনেক সময় বলি যে আমাদের রাষ্ট্র আছে কি নাই এই আলাপও হয় আমাদের। আমি এখন বলবো যে আমাদের মতন এরকম একটা পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজমের সঙ্গে রাষ্ট্রের কি সম্পর্ক এবং গণতন্ত্রের সংগ্রাম বলতে আমাদের এখানে কি বোঝায়। সাধারণত আমরা ধরে নিই যে রাষ্ট্র একটা বিশেষ করে আমাদের জাতি রাষ্ট্র করারই অভিজ্ঞতা কেবলমাত্র হয়েছে আমাদের গত 200-300 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে উপনিবেশ থেকে মুক্ত হয়ে জাতি রাষ্ট্র গঠন, এটাই আমাদের রাষ্ট্র অভিজ্ঞতা মূলত। কিন্তু সেই অভিজ্ঞতার ক্ষেত্রে একটা বড় দিক হচ্ছে যে আমাদের এই রাষ্ট্র অভিজ্ঞতার মধ্যে, রাষ্ট্রের কল্পনার মধ্যে, রাষ্ট্রের ইমাজিনেশনের মধ্যে ছায়া, কায়া এবং মায়া ফেলে আছে হচ্ছে যে সাম্রাজ্য এবং ঔপনিবেশিকতা। এবং আমাদের ক্ষেত্রে রাষ্ট্রের মডেল হিসেবে আমাদের সামনে হাজির আছে ওই ঔপনিবেশিক সার্বভৌমত্বের আইডিয়া। রাষ্ট্রের মডেল হিসেবে কাজ করে এখানে পশ্চিমা লিবারাল ডেমোক্রেটিক একটা রাষ্ট্রের ধরন। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের রাষ্ট্র নাই বা আমাদের ওরকম একটা রাষ্ট্র করতে হবে বা আমাদের এইরকম রাষ্ট্র হতে পারলে আমরা বেটার জায়গায় যাব। কিন্তু আমরা এই আলাপটা কখনো করি না যে, বা সাধারণ সচরাচর করি না যে আমরা কোন রকম একটা বৈশ্বিক ঐতিহাসিক ক্ষমতা প্রেক্ষিতের মধ্যে আমরা আছি। এই ক্ষমতা প্রেক্ষিতটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেখান থেকেই ঠিক হবে এই একটা যে বৈশ্বিক ব্যবস্থার যে কলোনিয়ালিটি আছে বা ঔপনিবেশিকতার মাত্রা আছে, সেইটার সাপেক্ষে বৈশ্বিক পুঁজিবাদের অর্থনীতি যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, তা যে রাজনৈতিক ব্যবস্থাপনা, সেইটার সাপেক্ষে আমরা কোন রকম ক্ষমতা প্রেক্ষিতের মধ্যে আছি, সেখান থেকে আমাদের রাষ্ট্র কি সেটা আমরা অভিজ্ঞতা লাভ করবো এবং রাষ্ট্রকে কোন দিকে নিতে পারি আমরা, সেই লক্ষ্যটাও সেইভাবেই নির্ধারিত হয়। ফলে আমাদের কল্পনা যদি আমরা করি যে আমরা একটা মডার্ন প্রোগ্রেসিভ লিবারাল একটা রাষ্ট্র চাই, সেইটা আসলে আমাদের মতন ক্ষমতা প্রেক্ষিত থেকে কিভাবে পাওয়া সম্ভব ওই আলাপটা করাটা খুব জরুরি। ফলে রাষ্ট্র চাওয়া মানে আমাদের এখানে একটা বড় কল্পনার চ্যালেঞ্জ। একই সঙ্গে কল্পনা একটা রাজনৈতিক চর্চা এবং সেই কল্পনাটা কিরকম কল্পনার চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আমরা আমাদের রাষ্ট্রের কল্পনা থেকে এইটা বের করতে হবে যে সবাই একদিন একটা পশ্চিমা লিবারাল ডেমোক্রেটিক স্টেটের মডেলে সবাই করে ফেলতে পারবে এবং আপসে আপসে সেটা হবে। এটা হওয়ার কোনো সুযোগ বৈশ্বিক ইতিহাসের মধ্যে সেটা সম্ভব নয়। এইটার তাহলে আমাদেরকে চ্যালেঞ্জটা নিতে হবে যে বৈশ্বিক ঔপনিবেশিক যে বর্ণবাদী পুঁজিতান্ত্রিক যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে আমরা একটা রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করব কিভাবে
কোন শর্তে কোন ধরনের রাষ্ট্র হয়ে সেটা এক্সিস্ট করা যায়, এবং সেটার গতিমুখ, সেটা নির্মাণের গতিমুখী বা কিভাবে আমরা নির্ধারণ করব, সেটার জন্য আমাদের কোন ধরনের রাজনৈতিক সংগ্রাম করতে হবে, কোন ধরনের বৈশ্বিক এবং আঞ্চলিক ক্ষমতার জায়গা থেকে কোন ধরনের সংগ্রাম আমাদের করতে হবে রাষ্ট্র হিসেবে এবং সমাজ হিসেবে, ওই আলাপটা করা ছাড়া আমরা আমাদের এই বিশেষ মুহূর্তে এবং সাধারণভাবেও, অর্থাৎ বিশেষ মুহূর্তে বলতে বোঝাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান চলমান অবস্থায় আমাদেরকে এটা ভাবতে হবে। একই সঙ্গে আমরা এই অভ্যুত্থান ফেজ আউট করার প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং তারপরেও আমাদেরকে প্রতিনিয়ত এটা ভাবতে হবে যে রাষ্ট্র একটা চলমান অভিজ্ঞতা, রাষ্ট্র প্রক্রিয়া কোনো চিরন্তন অভিজ্ঞতা নাই। রাষ্ট্রের অভিজ্ঞতা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত বদলাচ্ছে, এবং রাষ্ট্র অভিজ্ঞতা কোনো চূড়ান্ত ভবিষ্যৎ নাই, এটা প্রতিনিয়ত নির্মীয়মান। আমাদেরকে এই বিশেষ ক্ষমতা প্রেক্ষিত থেকে, এই বিশেষ ক্ষমতা বিন্যাসের জায়গা থেকে, বৈশ্বিক এবং দেশীয় ক্ষমতা বিন্যাসের জায়গা থেকেই ভাবতে হবে যে আমরা কোন রকম গণতন্ত্র পেতে পারি, কোন রকম রাষ্ট্র আমরা নির্মাণ করতে পারি, সেইটা ভাবতে হবে। আমরা যদি ভাবি যে একটা কল্যাণ রাষ্ট্র চাই, এর অর্থ কি সেটা আমাদের বুঝতে হবে নতুন করে। নরওয়ে, সুইডেন, এই যে নর্ডিক মডেল বা স্ক্যান্ডিনেভিয়ান মডেলের আলাপ আমরা কোরআনের সময়, সেই রকম রাষ্ট্র আমাদের মতো সমাজ রাষ্ট্র কি করে সেটা পেতে পারে, আদৌ কতখানি পাওয়া সম্ভব, কি মাত্রায় পাওয়া সম্ভব, এইটা যেমন প্রশ্ন করতে হবে, তেমনি আমাদের প্রশ্ন করতে হবে যে যদি ওই মডেলে না হয় ঐতিহাসিক কারণে, তাহলে আমরা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের রাষ্ট্র প্রক্রিয়া কিভাবে নতুন করে আমাদের ক্ষমতার প্রেক্ষিতে, এই বৈশ্বিক ক্ষমতা কাঠামোর প্রেক্ষিতে আমরা নতুন করে কি করে ইমাজিন করতে পারি, সেরকম একটা রাষ্ট্র প্রক্রিয়া কি হতে পারে। এই চ্যালেঞ্জগুলি আসলে আমাদের এই গণঅভ্যুত্থান আমাদেরকে মুখোমুখি করতেছে। আমরা অনেকে সেটা খেয়াল করতেছি কিংবা করতেছি না বা কম করতেছি। ফলে চ্যালেঞ্জটা হচ্ছে, প্রায়োগিক চ্যালেঞ্জের কথা বলি, চ্যালেঞ্জ হচ্ছে যে তাহলে পশ্চিমা গণতান্ত্রিক মডেলের যে রাষ্ট্র, সেরকম একটা রাষ্ট্র আমাদের মতন প্রান্তিক উত্তর ঔপনিবেশিক পুঁজিবাদী রাষ্ট্র অভিজ্ঞতা থেকে ট্রানজিট করা যায় কিনা, ট্রান্সফরমেশন করা যায় কিনা, অর্থাৎ পশ্চিমা মডেলের গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের রাষ্ট্রের রূপান্তর কিভাবে করা সম্ভব, আদৌ করা সম্ভব কিনা, নাকি আমাদের ভিন্ন কোনো পথ নিতে হবে। সেই ভিন্ন পথ কি কোন একটা প্রতিক্রিয়াবাদী জাতি পরিচয় বা এরকম কোন যে কোনো ধরনের পরিচয়বাদী একটা ফ্যাসিস্ট কোন ধারার একটা কর্তৃত্ববাদী বা টোটালিটারিয়ান কোন রাষ্ট্র প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকতে হবে কি? সেটা নিশ্চয়ই আমরা চাবো না। তাহলে এর বাইরে থাকে, এই দুই মডেলের বাইরে থাকে হচ্ছে যে একটা নতুন ধরনের রাষ্ট্র কল্পনা হাজির করতে পারা। সেই রাষ্ট্র প্রকল্প কেমন হতে পারে সেটা আমরা ভাবতে পারি। সেই রাষ্ট্র প্রকল্পের জন্য আমাদেরকে ভাবতে হবে যে আমরা একটা বিশেষ ধরনের, যেহেতু সারা দুনিয়ায় কোনো ইউনিভার্সাল রাষ্ট্র এক্সপিরিয়েন্স নাই, আমরা বিশেষ রাষ্ট্র এক্সপিরিয়েন্স দিয়েই যাব, বিশেষ রাষ্ট্র অভিজ্ঞতা দিয়েই আমরা যাব। সেই বিশেষ রাষ্ট্র অভিজ্ঞতাটা আমরা কি করে রচনা করব? আমরা এই গণঅভ্যুত্থান, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের যাবতীয় গণতন্ত্র এবং ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সংগ্রাম থেকে আমাদের কি চাওয়া? একটা মুক্ত গণতান্ত্রিক ন্যায় ইনসাফের সমাজ এবং রাষ্ট্র চাওয়া। সেখানে কি থাকবে না? সেখানে থাকবে না বিভাজন। কিরকম বিভাজন? জাতি, পরিচয়, লিঙ্গ নির্বিশেষে বিভাজন। সেখানে বিভাজন থাকবে না যে সব ফলস, মিথ্যা জোর বিপরীত আছে, ফান্ডামেন্টালিজম ভার্সাস সেকুলারিজমের মতন বাইনারি, জোর বিপরীত, এইগুলা সাম্রাজ্য, ঔপনিবেশিকতা, বর্ণবাদ সহায়ক বাইনারি, প্রগতিবাদী বাইনারি। এই বাইনারি গুলো থেকে মুক্ত হয়ে আমরা কিরকম ভাবে একটা সাম্যের, ভালোবাসার, দরদের সমাজ এবং রাষ্ট্র কল্পনা করতে পারি, সেই চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে। জাতি পরিচয়বাদ মুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র প্রকল্প আমাদের ভাবতে পারতে হবে। এইরকম একটা সমাজ এবং রাষ্ট্র প্রকল্পের জন্য আমাদের নতুন রকম বোঝাপড়ার চ্যালেঞ্জ নিতে হবে, এবং এই নির্মাণ এবং বোঝাপড়া একসঙ্গে চলবে। এটা আগে থেকে হাজির নাই, অনেক কিছুই আগে থেকে হাজির থাকে না, অনেক কিছু আমাদেরকে হাজির করার সাহস করতে হবে, কল্পনা করার সাহস করতে হবে এবং অনুশীলন করার সাহস করতে হবে। এবং তার জন্য প্রয়োজনীয় যে সামাজিক বোঝাপড়া, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক প্রস্তুতি, সেটা আমাদেরকে নিতে হবে। এবং সেইটার অংশ হিসেবে আমাদের সামাজিক, রাজনৈতিক দল, সংগঠন এবং প্রক্রিয়া
গড়ে তুলতে হবে, এবং সেইটার সাপেক্ষেই ওইরকম একটা ন্যায় ইনসাফের সমাজ এবং রাষ্ট্র, গভীরভাবে ন্যায় ইনসাফি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র, সেইটা চর্চা করার জন্য সেই সাপেক্ষেই সংবিধান সংস্কার, সেটা নতুন সংবিধান রচনা, যেভাবে আমরা পারি, যেভাবে আমাদের পক্ষে সম্ভব হয়, যেভাবে এই সমাজ প্রস্তুত হতে পারি আমরা, সেইভাবে আমাদের প্রতিনিধিত্ব, আমাদের আইন, আমাদের সংসদ বিষয়ক ব্যবস্থা, আমাদের বিচার বিভাগ, আমাদের নির্বাহী বিভাগ, এসবের সংস্কার, এসবের রূপান্তর যেমন জরুরি, তেমনি মৌলিকভাবে আমরা কি করে একটা ন্যায় বিচার ভিত্তিক, জুলুমবিহীন, জুলুমিয়াতবিহীন একটা ইনসাফের এবং সাম্যের সমাজ এবং রাষ্ট্র প্রকল্প চর্চা করব, সেই নীতি এবং অ্যাপ্রোচ থেকে কখনোই বিচ্যুত হওয়া যাবে না। কোনোভাবেই আমাদেরকে কোন রকম পরিচয়বাদ, সংখ্যাগরিষ্ঠতাবাদ, শ্রেষ্ঠত্ববাদ, এইসবের দিকে আমাদেরকে কোনোভাবেই ঝুঁকে যাওয়া যাবে না। একই সঙ্গে ঝুঁকে যাওয়া যাবে না একটা জোরপূর্বক একটা পশ্চিমা মডেল অনুকরণের কোন প্রকল্পের মধ্যে, সেটা আমাদেরকে আবার আরেক ধরনের কর্তৃত্বের দিকে নিয়ে যাবে। ফলে এই দুয়ের বাইরে আমাদেরকে একটা রাষ্ট্র প্রকল্প ভাবতে হবে। সেইটা করার জন্য, সেইটা করার কাজটার নাম আমরা বিপ্লব দিব নাকি সংস্কার দিব, এটাতে খুব বেশি এসে যাবে না। কারণ বিপ্লব এবং সংস্কারের ধারণা দুটাই আসলে চূড়ান্ত ভাবে বলতে গেলে একটা সার্বজনীন এবং মানে চিরন্তন প্রক্রিয়ার নাম নয়। বিপ্লবের যে সাবেকি অর্থ, সেটা হয়তো এখন অনেক ক্ষেত্রে কাজ করবে না। আমরা আগে বিপ্লব বলতে, যেমন ধরা যাক যে হাইতি বিপ্লবের কথা যদি আমরা বলি, বিশেষ করে আধুনিক রাষ্ট্র প্রকল্প গড়ে ওঠার পেছনে, আধুনিক মুক্তিকামী রাষ্ট্র প্রকল্প, আমি এইটা বলতে বোঝাচ্ছি, ঔপনিবেশিক রাষ্ট্র প্রকল্প নয়, বরং উপনিবেশিক রাষ্ট্র প্রকল্প, বর্ণবাদ, জাতিবাদ, ঔপনিবেশিকতা মুক্ত রাষ্ট্র প্রকল্পের যদি কোনো উদাহরণ ধরতে হয় আমাদেরকে, তাহলে সবার আগে আমাদেরকে অবশ্যই বিবেচনা রাখতে হবে হাইতি বিপ্লবকে। তো সেই হাইতি বিপ্লব থেকে শুরু করে, যেটা কিনা আমাদের বলতে পারি আমরা আধুনিক ইতিহাসে সবচেয়ে গণতান্ত্রিক বিপ্লব। কেন? ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিতান্ত্রিক বিকাশের পর্যায় থেকে দাসদের সমাজ, কালোদের সমাজ, তারা একটা বিপ্লব করলো, এবং সেই বিপ্লবটা হলো সাম্যের, ন্যায়ের, ইনসাফের একটা নতুন দিগ্বিজয়ী দার্শনিক, তাত্ত্বিক, সাংস্কৃতিক এবং জ্ঞানতাত্ত্বিক একটা নতুন একটা যাত্রা দুনিয়ায় হাজির হলো, যেটার প্রভাব ফরাসি বিপ্লবেও হাজির হলো পরবর্তীকালে। ফলে এই যে বিপ্লবগুলি, ফরাসি বিপ্লবের পরে আমরা তারপর হয়তো আরো অন্যান্য রকম বিপ্লবের উদাহরণ টানবো, শিল্প বিপ্লব উদাহরণ টানবো, রাশিয়া চীন বিপ্লব উদাহরণ টানবো, কিউবা বিপ্লব উদাহরণ টানবো। ফলে বিপ্লবের মাত্রাগত, ধরনগত রূপান্তর আছে। কোনটা গণতান্ত্রিক বিপ্লব, কোনটা এই অর্থে গণতান্ত্রিক বিপ্লব যে সকল মানুষের একটা ন্যূনতম মানবিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিকত্বের অধিকার, এইটুকু কায়েম করা যার প্রধান লক্ষ্য ছিল, সেগুলো অনেক প্রাথমিকভাবে গণতান্ত্রিক বিপ্লব হিসেবে আমরা চিন্তা করি। কিন্তু এই গণতান্ত্রিক বিপ্লবই সারা দুনিয়ায় একই মডেলে ঘটে না। আবার বিপ্লবের আরেকটা ধারণা ছিল আমাদের যে শ্রেণী দিয়ে শ্রেণীর উৎখাত, সেটারও একই মডেলে সারা দুনিয়ায় ঘটে না। ফলে এইগুলাকে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখবো রাজনৈতিক প্রক্রিয়াগত, ক্ষমতার রূপান্তরের গত জায়গা থেকে বুঝবো, কখনো কখনো আমাদের বুঝতে হবে যে কালচারাল, সাংস্কৃতিক এবং অর্থবোধকতার, অর্থাৎ তাৎপর্য দিক থেকে এবং একই সঙ্গে শব্দের অর্থগত রূপান্তরের দিক থেকে আমাদেরকে এগুলা খেয়াল করা দরকার। তাহলে আমরা এই বিতর্কের ট্র্যাপ থেকে বা এই বিতর্কের ফাঁদ থেকে মুক্ত হয়ে আমরা আমাদের রাজনৈতিক প্রক্রিয়াটাকে আগায় নিতে পারবো। অর্থাৎ সংস্কার নাকি বিপ্লব, এইটার এই বিতর্কের এক ধরনের মীমাংসা, এক ধরনের পরিসমাপ্তি আমরা করতে পারবো যদি আমরা খেয়াল রাখি যে সংস্কার এবং বিপ্লব চিরন্তন কোনো অর্থ বহন করে না। কিন্তু আমরা যদি আমূল তুমুল ব্যাপক এবং গভীর রূপান্তরের প্রক্রিয়ার রাজনীতি করতে চাই, তাহলে সেই কাজটা আমাদেরকে একদমই কনটেক্সচুয়াল, দেশকাল পাত্র ভেদে, প্রেক্ষিতগতভাবে আমাদেরকে নির্ধারণ করতে হবে
সেই অনুসারে আমাদের লক্ষ্য, কাজ, রূপান্তরের লক্ষ্য এবং কাজও নির্ধারণ করতে হবে। সেইটার নাম আমরা যদি বিপ্লব দিয়ে খুশি থাকি দিতে পারি। হ্যাঁ, আর একটা হচ্ছে যে সেইটা কাজ যদি আমরা সংস্কার বলতে চাই সেটাও হতে পারে। সংস্কার তো মানে অনেক গভীর এবং ব্যাপক অর্থ বহন করতে সক্ষম। তো যাই হোক, এই আলাপটা আমি এখানে রাখলাম, কিন্তু আমি এটা নিয়ে কোনো চূড়ান্ত কথা বলছি না যে আমরা গণঅভ্যুত্থানকে বিপ্লব বলবো কিনা, আমি এই বিতর্কে এখন আর যাচ্ছি না। আমি শুধু বললাম যে কোন রকম বিপ্লবের কি কি অর্থ নিয়ে আমাদের সামনে হাজির হতে পারে, কোন রকম সংস্কার কি কি রকম বৈপ্লবিক পরিবর্তন সূচনা করতে পারে, এইসবের জায়গাটা আমাদের এক ধরনের একটা বাতায়নটা, জানালাটা, দরজাটা একটু খোলা রাখা দরকার আলোচনার জায়গা থেকে দেখতে। আমি আমার আলাপ শেষ করে আনছি প্রায়। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যেই রাষ্ট্র প্রকল্পের কথা বললাম সেখানে একটা বড় প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে জিও পলিটিক্যাল কনটেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের কনটেক্সট। সেখান থেকে আমি বলবো যে আমরা যদি একটা জাতি পরিচয়বাদ, সংখ্যাগুরুবাদ ইত্যাদি মুক্ত, শ্রেষ্ঠত্ববাদ মুক্ত, কোন রকম পরিচয়বাদ মুক্ত, কোন রকম কর্তৃত্ববাদ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত যদি একটা রাষ্ট্র প্রকল্প করতে চাই, তাহলে সেটাকে অতি অবশ্যই গ্লোবাল কলোনিয়ালিটি অফ পাওয়ার বা বৈশ্বিক ক্ষমতা বিন্যাসের যে ঔপনিবেশিকতা, যেটা নাম আমরা সাম্রাজ্যবাদ দিতে পারি, আধিপত্যবাদ দিতে পারি, যেটার সঙ্গে সম্পর্কিত ছিল পুঁজিবাদ এবং তার বৈশ্বিক বর্ণবাদী প্রকল্প, লুণ্ঠন প্রকল্প, এই সবকিছু, সেইটাকে নেগোশিয়েট করে, মোকাবেলা করে, চ্যালেঞ্জ করে। এছাড়া আমাদের সামনে গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদের এর বাইরে আমাদের আর কোনো পথ খোলা নাই। ফলে রাষ্ট্র হিসেবে এবং রাষ্ট্র প্রকল্প হিসেবে আমাদেরকে এই বৈশ্বিক রাজনৈতিক যে সম্পর্ক তার মধ্যে ঢুকতে হবে, নেগোশিয়েট করতে হবে নতুন একটা জায়গা থেকে। কি সেই জায়গায়? সেটা হচ্ছে আমরা একটা নতুন রকম সার্বভৌমত্ব, যে সার্বভৌমত্ব ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী সার্বভৌমত্বের মডেল থেকে কাজ করবে না, বরং সারা দুনিয়ার মধ্যে একটা মুক্তিকামী মানুষের সংগ্রাম, মুক্তিকামী রাষ্ট্র মুক্তিকামী মানুষের সংগ্রামের সঙ্গে একাত্ম, মুক্তিকামী রাষ্ট্র প্রকল্পগুলির সঙ্গে সংহতিমূলক সম্পর্ক, যারা বৈশ্বিক যে ঔপনিবেশিক সম্পর্ক সূত্র তার বাইরে চলতে চায়, সেটা নেগোশিয়েট করে, মোকাবেলা করে, সেই সংগ্রামটা করতে চায়, তাদের সঙ্গে মৈত্রী এবং এক ধরনের নতুন রকম সহযোগিতার সম্পর্ক। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিতান্ত্রিক যে সীমানা ব্যবস্থা, যেটা বৈশ্বিক পুঁজিবাদকে বহাল রাখে, সেরকম একটা সীমানা ব্যবস্থার বাইরে আমরা ইকোলজিক্যাল সলিডারিটির কথা ভাবতে পারি, বা প্রতিবেশগত সংহতির আলাপ শুরু করতে পারি রাষ্ট্রে রাষ্ট্রে। আমরা বায়োরিজিনালিজমে আলাপ করতে পারি আমরা, এবং এক ধরনের পরিচয়বাদ এর বাইরে যেতে চায় যেসব রাষ্ট্র প্রকল্প, সেই সব রাষ্ট্র প্রকল্পের সঙ্গে আমরা নতুন রকম একটা উপনিবেশিক সাম্রাজ্যবাদ এবং বৈশ্বিক বর্ণবাদী পুঁজিবাদ মুক্ত দুনিয়ার লক্ষ্য থেকে একটা বৈশ্বিক একটা সংলাপের মধ্যে ঢুকতে পারি, সহযোগিতার সম্পর্কের মধ্যে ঢুকতে পারি। সেই রকম একটা জায়গা থেকে আমরা একটা আন্তর্জাতিক সম্পর্ক আমাদেরকে আসলে চর্চা করা শুরু করতে হবে। এই রাষ্ট্র প্রকল্প এইটা করা ছাড়া টিকেও থাকতে পারবে না। এই রাষ্ট্র প্রকল্প সারা দুনিয়ায় উদাহরণ বরং হয়ে যাবে যদি আমরা এরকম একটা চর্চা শুরু করতে পারি। ইনফ্যাক্ট বস্তুত পক্ষে এইরকম উদাহরণ সারা দুনিয়ায় আমরা নতুন না, এটা ইতিমধ্যে সারা দুনিয়ায় বহু রাষ্ট্র প্রকল্প নানা মাত্রায় চর্চা করে আসছে, আগামীতেও করবে। আমরা সেই যাত্রায় সামিল হতে পারি এবং আমাদের সেই ইতিহাস আছে, সেই ঐতিহ্য আছে। আমরা উপনিবেশ বিরোধী সংগ্রাম করছি, আমরা আমাদের যারা বিশেষ করে সাম্য ন্যায় ইনসাফের সংগ্রামের যারা মহান সংগ্রামী, তারা আমাদের ঐতিহাসিকভাবে, যেমন আমাদের মনে থাকবে বান্দুং কনফারেন্স, এরকম আরো বহু রকম কনফারেন্সের প্রক্রিয়া, আফ্রো-এশীয় ল্যাটিন যে সলিডারিটি কনফারেন্স, ওইসব যে জায়গা থেকে পরবর্তীকালে যে একটা সাম্রাজ্যবাদ মুক্ত বৈশ্বিক ক্ষমতা সম্পর্ক
সেই রকম রচনার দিকে যেই রাষ্ট্র প্রকল্প অংশীদার হতে পারে সেরকম রাষ্ট্র প্রকল্প হিসেবেই আমাদেরকে আসলে দাঁড়াতে হবে। এবং সেইটার জন্য যদি জনসমর্থন থাকে, জনগণ যদি সেই সার্বভৌমত্বের চর্চাকারী হয়, তাহলে দুনিয়ায় এমন কোন শক্তি এসে আমাদেরকে ধ্বংস করে দিতে পারবে না। সেরকম কোন শক্তি আছে বা থাকবে বলে আমরা মনে করি না। এই সবই হচ্ছে একটা উপনিবেশিক রাষ্ট্রতাত্ত্বিক সমাজ রাষ্ট্র প্রকল্প রচনার, কল্পনা করার সাহস, শক্তি ইত্যাদির চ্যালেঞ্জ নেওয়ার বিষয়। আমরা মনে করি যে এবারের গণঅভ্যুত্থানের মধ্যে সেগুলোর অনেক ইঙ্গিত, সেগুলোর অনেক আকাঙ্ক্ষা আছে। আমি দুইটা উদাহরণ দিয়ে আমার আলাপ শেষ করে আনতেছি। একটা হচ্ছে এবারের এই গণঅভ্যুত্থান সেকুলারিজম ভার্সাস ফান্ডামেন্টালিজম বাইনারি ভেঙে ফেলছে। একটা বিখ্যাত ছবি আপনারা অনেকে দেখে থাকবেন, নারীদের হল থেকে, হোস্টেল থেকে টি শার্ট প্যান্ট পরা এবং হিজাব বোরখা পরা দুইটা নারী, নন পুরুষ বা অপুরুষ সদস্য, তারা লাঠি হাতে মিছিলের অগ্রভাগে থেকে একটা অভ্যুত্থানের একটা মিছিল তারা নেতৃত্ব দিচ্ছেন। দেখেন এখানে কতগুলি ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে আমরা হিজাব বোরখার যে পরিচয়বাদী নির্মাণ, সেকুলারিস্ট, পশ্চিমা সেকুলারিস্ট নির্মাণ, সেটাকে ভেঙে ফেলছে এবারে গণঅভ্যুত্থান। এবারে গণঅভ্যুত্থান একই সঙ্গে টি শার্ট প্যান্ট পরলে সে মানুষ থাকে না, সে পশ্চিমা সভ্যতার দালাল হয়ে যায়, এই জিনিসও ভেঙে ফেলছে। এই যে ভাঙাটা, এই যে বিভাজনের পলিটিক্সটা ভাঙলো, এইটা এবারের গণঅভ্যুত্থানের বিশাল একটা অর্জন এবং এই নতুন প্রজন্মের এটা বিশাল একটা অর্জন এবং এই অর্জনটা একটা উপনিবেশিক সম্ভাবনাতে হাজির করে। কারণ এইটা বর্ণবাদী প্রগতিশীলতার যে ধারণা সেটাকে ভাঙছে, বর্ণবাদী ঔপনিবেশিক যে ধর্মবুঝ, সেকুলারিজমের বুঝ, সেগুলা ভাঙছে। এগুলা ভেঙে মানুষের মধ্যে একটা সাম্য, মৈত্রী এবং ভালোবাসার সম্পর্ক রচনা করছে। এইটা এই গণঅভ্যুত্থানের মধ্যে খুব বড় চিহ্ন, আমি বলছি, যেটাকে আমাদের নজর করা দরকার আছে। আর একটা কি, আমাদের আদিবাসী, আমাদের বাঙালি ভিন্ন, এইটা একটা মেজরিটেরিয়ান একটা নেশন স্টেট, কিন্তু এই রাষ্ট্রের মধ্যে যারা নিপীড়িত মানুষজন, নিপীড়িত যারা মাইনরিটাইজড সংখ্যালঘুকৃত মানুষজন, আদিবাসী, হিজড়া এবং বিষমলিঙ্গ মানুষদের বাইরে, বাইনারি মানুষদের বাইরে আর বহু রকম মানুষ, নানাভাবে এরকম প্রান্তিকীকৃত মানুষরা এই গণঅভ্যুত্থানের খুব জোরালো একটা অংশ, শক্তিশালী একটা অংশ, তারা নানাভাবে ভূমিকা রাখছে। এই যে মানুষের মধ্যে বিভাজন ভেঙে একসঙ্গে হওয়ার যে শক্তিটা, একসঙ্গে হওয়ার যে চেতনাটা, একসঙ্গে হওয়ার যে স্পিরিটটা, একসঙ্গে হওয়ার যে আকাঙ্ক্ষাটা, একসঙ্গে হওয়ার যে ঈমানটা, যে বিশ্বাসটা, এইটা অত্যন্ত শক্তিশালী এবং এটা একটা ঔপনিবেশিক জুলুমিয়াত থেকে জ্ঞানকাণ্ডগত, সাংস্কৃতিক, সামাজিক বিভাজনগত যে জুলুমিয়াত, তার থেকে বের হওয়ার, এই সমাজের বের হওয়ার, এই সমাজ তার থেকে বের হয়ে আসার নানা রকম ইঙ্গিত, দলিল, প্রমাণ সেটা হাজির করতেছে। সেই কারণে আমি এটা অত্যন্ত আশাবাদের সঙ্গে আলাপ করতে চাই যে আমরা পারবো, যদি আমরা এটাকে আমাদের ওই একটা সুস্থ অবস্থায়, সুস্থ বললাম না, সুস্থ অবস্থায়, কিরকম, সতে অস্থ হওয়া। আমরা যে বৈশ্বিক, ঔপনিবেশিক, বর্ণবাদী, পুঁজিতান্ত্রিক, প্রগতিবাদের যে একটা ধারণার মধ্যে থেকে রাষ্ট্রকে কল্পনা করে আসছি এতকাল, তার থেকে বের হয়ে আমাদেরকে স্বস্থানে দেখা, ঐতিহাসিক, বৈশ্বিক, সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে সুস্থিরভাবে দেখা এবং সেখান থেকে যাত্রা শুরু করা, এইটা হচ্ছে সুস্থভাবে যাত্রা করা। এই করাটা আমরা যদি করতে পারি, এই গণঅভ্যুত্থানটাকে ধারণ করে, এবং এই গণঅভ্যুত্থান আরো যত গণঅভ্যুত্থানের শরিক হিসেবে এই গণঅভ্যুত্থানটা ঘটলো, এই গণঅভ্যুত্থান 20 দিনের সংগ্রাম দিয়ে হয় নাই। এই গণঅভ্যুত্থানের পেছনে আমাদের বহু শত বছরের সংগ্রাম যুক্ত। এই গণঅভ্যুত্থানের সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের মানুষের সংগ্রাম যুক্ত নয়, প্যালেস্টাইনের মানুষের সংগ্রামও যুক্ত। প্যালেস্টাইনের মানুষের সংগ্রাম আমাদেরকে অনেক উৎসাহিত করছে এবারের সংগ্রামে। ব্ল্যাক লাইভস ম্যাটার্স এর আন্দোলন আমাদেরকে অনেক উৎসাহিত করছে। ফলে সারা দুনিয়ার মুক্তি সংগ্রামের যে চেতনা, যে নির্যাস, যে আকাঙ্ক্ষা, যে অনুপ্রেরণা, সেটা পুরোটা আমাদের এবারের সংগ্রামে উপস্থিত। এবং সেই কারণেই এই গণঅভ্যুত্থান এত শক্তি নিয়ে হাজির হতে পারছে। প্রজন্মের ব্যবধান ডিঙিয়ে নতুন প্রজন্ম এটা নেতৃত্বের ভূমিকা আছেন,
কিন্তু বাকি সকল প্রজন্ম এটার মধ্যে সমানভাবে গুরুত্বপূর্ণভাবে অংশীদার। এই যে একটা সাধারণ কমন শেয়ার্ড সামাজিক প্রজ্ঞার স্ফুরণ ঘটলো আমাদের, এইটা আমাদেরকে পথ দেখাতে পারে, এইটা আমাদের একটা আশার ঘটনা। আমি মনে করি যে এই জায়গা থেকে আমরা দেখলে অবশ্যই আমরা একটা সাম্যের, ন্যায় ইনসাফের, একটা মানবিক মর্যাদার, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের ভাষায় বললে সেরকম একটা সমাজ রাষ্ট্র প্রকল্প, একটা উপনিবেশিক রাষ্ট্র প্রকল্পের দিকে আমরা আমাদের এই গণঅভ্যুত্থানকে যতদূর নিয়ে যেতে পারি সেটাই আমাদের অর্জন। এইটুকু বলে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ রাহি ভাইকে চমৎকার আলোচনার জন্য। তো আপনার শেষ কথা দিয়ে আমি আমার প্রশ্ন বা পরবর্তী পর্যায়ে আমরা শুরু করতে পারি যে আমরা দুনিয়ার সাথে যুক্ত হব, দুনিয়া থেকে ইন্সপায়ার্ড হব, অনুপ্রেরণা নেব, কিন্তু অনুকরণ করব না। এই দুটো জায়গায় পার্থক্য করা দরকার। সম্ভবত আমাদের রাজনীতি, বিশেষ করে বামপন্থী প্রগতিশীল রাজনীতি সম্ভবত পথ হারিয়েছে যে বিভিন্ন মডেল অনুসরণ করতে, যে নিজেকে আবিষ্কারের ষষ্ঠ যেটা বললেন যে এই ব্যাপারটা তারা বোধহয় ঐতিহাসিকভাবে তাদের মধ্যে অনুপস্থিত থাকার কারণে তারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দেবার জায়গা থেকে সরে গেছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা কেবল জহির, এটা কেবল বামপন্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা একই সঙ্গে মানে আমাদের সমাজের যারা নানা রকম পরিচয় ভিত্তিক রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তারা কেউ আমি বামপন্থীদের কথা বললাম কেন, তাদের প্রতি আমার মানে আকাঙ্ক্ষা বেশি ছিল, তারা কিছু একটা করবে ওই জায়গা থেকে, নট নেসেসারিলি যে তাদেরকে আমি সমালোচনা করছি বলে, তাদের কাছে আমার চাওয়া ছিল অনেক বেশি এই জায়গা থেকে। অবশ্যই পরিচয়বাদীরাও কোন একটা পরিচয় এবং সেটা বাইরে থেকেও আমদানি করা পরিচয় হয় অনেক সময়, সেটা তারা এখানে আরোপ করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমাদের, আপনি একটা উদাহরণ দিলেন যে জিন্স পরা এবং হিজাব পরার দুটা নারী, দুজন অপুরুষ, এবং এটাও গুরুত্বপূর্ণ যে তাদের ছবিটা এই বিভাজনটা ভেঙে দিয়েছে, এবং আমরাও আমাদের ক্ষুদ্র পরিসরে চেষ্টা করেছি এই বিভাজনটা অতিক্রম করা, সেকুলারিজম ভার্সেস ইসলামের দ্বন্দ্ব বা ফান্ডামেন্টালিজমের দ্বন্দ্ব থেকে। এবং আমাদের সম্ভবত এই বিষয়ে আরো কাজ করার দরকার হবে ভবিষ্যতে, কারণ সমাজের মানে যাকে বলে আরো গভীরে এই আলোচনাগুলো সম্ভবত আমাদের ছড়ানোর দরকার আছে কিনা। এই আলোচনাগুলো আমাদের শহরে কিছু মানুষের মধ্যে শুরু হয়েছে, এটা ভালো, কিন্তু এই আলোচনা সর্বব্যাপী করার প্রয়োজন আছে কিনা, এটা কতদূর আমরা এই ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছি, এই বিষয়ে যদি আপনি একটু আলোচনা করেন। এই ক্ষেত্রে আমি একটু নৈরাশ্যবাদী কমেন্ট করবো। সেটা হচ্ছে কি যে আমরা আমি বলছি যে সামাজিকভাবে আমরা অনেক অর্জন করছি ইতিমধ্যে, এই গণঅভ্যুত্থানের মধ্যে সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু একই সঙ্গে যদি আমি বলি যে খুবই এইসব চর্চার কোন এক ধরনের প্রাতিষ্ঠানিক চর্চা হিসেবে গড়ে ওঠা, ধরা যাক রাজনৈতিক দলগুলির মধ্যে, সামাজিক সংস্থাগুলির মধ্যে এইরকম একটা আলাপ, এরকম একটা পর্যালোচনা, এরকম একটা দিশা, সেটা কিন্তু চর্চার জায়গা থেকে দেখতে গেলে হাজির খুবই কম। কিন্তু এই গণঅভ্যুত্থানটা যেহেতু একটা অন্যরকম সামাজিক চিত্র হাজির করে, সেটা কি সমাজের মধ্যে বৈশ্বিক অভিজ্ঞতার এবং স্থানীয় অভিজ্ঞতার একটা রিফ্লেকশন তো ঘটতেছে, প্রতিবারই সেটা হাজির হয়, নানাভাবে হাজির হয়। সেখান থেকে আমাদের ওই সংবেদনশীলতাটা হাজির হলো মাত্র, যে আমরা এই বাহিনী ভাঙতে চাই, আমরা এই বাহিনী ভেঙে বেরোতে পারি, এবং এই যে আমরা বের হইলাম, এইটা ঘটলো। কিন্তু এখানে তো শেষ কথা নয়। আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি, দলগুলি, সংগঠনগুলি কতটা সক্রিয়ভাবে এরকম একটা বিভাজনবাদী রাজনীতির বাইরে বের হতে পারতেছি, তাত্ত্বিকভাবে, জ্ঞানতাত্ত্বিকভাবে, সাংগঠনিক চর্চা জায়গা থেকে দেখলে এবং জীবনযাপনগত জায়গা থেকে দেখলে, লাইফস্টাইল জায়গা থেকে দেখলে কতখানি আমরা সেখান থেকে বেরোতে পারতেছি, ওই জায়গাটায় ব্যাপক ঘাটতি আছে। ওইটা যদি আমরা পূরণ করার চেষ্টা না করি, তাহলে আমরা এর বিষয়ে আর আগাতে পারবো না, এর বিষয়ে আমরা বেশি হাঁটতে পারবো না, বা যাত্রা বেশি দূর আগাবে না আমাদের। এখানে অনেক ঘাটতি আছে। সেই জায়গা থেকে আমাদের ভূমিকা পালনের সুযোগ আছে, আমাদের সংগঠনের, আপনার সংগঠন, আমরা তো ভাই ভাই যাকে বলে, সুতরাং আমাদেরই যৌথ উদ্যোগে ইনশাল্লাহ একটা সময় আমরা সেই
জনস্তরে সেই আলোচনাগুলো আমরা নিয়ে যেতে পারবো। তো এটা একটা। তো আপনি বলছিলেন যে আমরা যেটা জানি যে এই যে আমাদের রাষ্ট্র কাঠামো মানে জুলুমশাহী, এই কথাটা আমি খুব পছন্দ করতাম, কিন্তু 5ই আগস্টের আগে আমি বলতে ভয় পাইতাম। তো আপনার এই কথাটা আমার ভালো লাগতো। তো এটা অনেকটা ওই যে ওইরকম মানে যে আরব রজনী সেই শাহরিয়ারের মতো। শাহরিয়ার শব্দটার মানে হচ্ছে শহরের ইয়ার, মানে দোস্ত, কিন্তু সে আসলে জুলুমবাজ। সে প্রতি রাতে একজন করে নারীকে তিনি খতম করছেন। তো ওই কাঠামোটা আমাদের ঔপনিবেশিক কারণেই ঘটেছে। কিন্তু ইউরোপের অভিজ্ঞতা বলে, ইউরোপ বলে যে ভায়োলেন্স বা রাষ্ট্র ভায়োলেন্স করার মনোপলি আছে, কিন্তু সেটা কখন করে? সে যখন নাগরিক অন্য নাগরিকের অধিকার খর্ব করে। এটা হচ্ছে লিবারেল গণতন্ত্রের তো এটাই নিয়ম, যে রাষ্ট্র লিমিটেড পাওয়ার থাকে, কিন্তু যখনই একজন নাগরিক অন্য নাগরিকের অধিকার খর্ব করে তার উপর রাষ্ট্র ভায়োলেন্স করার মনোপলি রাখে। অন্য কোনো ব্যক্তি ভায়োলেন্স করলে সেটা অপরাধ হবে, সন্ত্রাস হবে, কিন্তু রাষ্ট্র করলে হবে না। কিন্তু আমাদের উল্টো দেখা যায় রাষ্ট্র ভায়োলেন্স করছে, এবং সেক্ষেত্রে নানা ধরনের ন্যারেটিভ দিয়ে জায়েজ করার চেষ্টা হচ্ছে। তো এই যে দুই ধরনের অভিজ্ঞতা, এবং আমরা দেখছি রাষ্ট্র ওয়ান হচ্ছে মেট্রোপলিটন শহরগুলোতে, মেট্রোপলিটন ক্যাপিটালিজম, যেখানে ক্যাপিটালিজমের মূল বিকাশ ঘটেছে, সেখানে এক ধরনের রাষ্ট্র কাঠামো দেখছি। আর যেখানে ক্যাপিটালিজম আপনি বললেন, একটা চরিত্রায়ন করলেন, যেখানে ঔপনিবেশিক অবিকশিত পুঁজিবাদের অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে রাষ্ট্র আরো বেশি মারমুখী। এই পার্থক্য তৈরি হওয়ার মানে পার্থক্যটা কেন তৈরি হয়েছে? বা ক্লাসিক্যাল মার্ক্সবাদীদের যে কথা, যে একটা নির্দিষ্ট স্তর অতিক্রম করে করে মানে আমরা একটা জায়গায় পৌঁছাবো, সাম্যের জায়গা, সেই মডেলটা আসলে কি খাটছে না কেন? মানে পুঁজিবাদের গ্লোবালাইজেশন হচ্ছে, কিন্তু ইউরোপের মতো রাষ্ট্র হচ্ছে না। এই কারণটা যদি আপনি একটু সংক্ষেপে ব্যাখ্যা করতেন। আচ্ছা, এটা যেন অনেক সময় দরকার, মনে হয় না যে আজকে আমি সেটা করতে পারবো। আমি কয়েকটা চিন্তার পয়েন্ট দিই বরং। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যেটা বলেন যে আমাদের একটা, মানে যেটা আমি শুরুতে বলছিলাম, আপনি পরে এখন রিপিট করলেন, মানে একভাবে উল্লেখ করলেন, সেটা হচ্ছে যে একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমাদের রাষ্ট্র, এবং ইউরোপের বা পশ্চিমের যে মডেল লিবারাল রাষ্ট্রগুলি সেটা যেভাবে ফাংশন করে, আমাদের রাষ্ট্রগুলি সেভাবে ফাংশন করে না, আর এক ধরনের ফাংশন করে। বিশেষ করে আপনি রাষ্ট্রের যে মানে ব্যালেন্স করার যে মনোপলির কথা বললেন, সেইটা জায়গা থেকে দেখলেও আমাদের রাষ্ট্রগুলি অনেক বেশি কর্তৃত্ববাদী লুণ্ঠন প্রক্রিয়ার একটা লাঠিয়াল সংস্থা হিসেবে কাজ করে। তো সত্যিকার অর্থে বলতে গেলে রাষ্ট্র ইনস্টিটিউশনটা ইটসেলফ তার অরিজিনের জায়গা থেকে দেখলে এবং তার ফাংশনের জায়গা থেকে দেখলে এইটাই আসলে সে করে। এখন সেটাকে আমরা লিমিট করার চেষ্টা করি মাত্র। অর্থাৎ এই যে ধরেন মানে ঔপনিবেশিক বর্ণবাদী যে পুঁজিবাদের বিকাশ, সেই বিকাশের সঙ্গে রাষ্ট্রের উৎপত্তির বিকাশ যুক্ত, এবং এই রাষ্ট্র উৎপত্তির সঙ্গে এই রাষ্ট্র উৎপত্তি এবং এই পুঁজিতান্ত্রিক সম্পর্ক চলার মানে সম্পর্কটা একদমই আন্তঃনির্ভরশীল আর কি, এটাতে আলাদা করা যায় না। কিন্তু এই সম্পর্কটা পশ্চিমে একভাবে কাজ করে, আমাদের মতন পোস্ট কলোনিয়াল বা উত্তর উপনিবেশিক পুঁজিতান্ত্রিক রাষ্ট্রগুলোতে আর একভাবে কাজ করে। এই বিশেষত্বটা তৈরি হয় হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়ায়, কি বলা যায়, এটা একটা বিশেষ সামাজিক অর্থনৈতিক ঐতিহাসিক প্রক্রিয়ায়, যার নাম আমরা বলতে পারি যে ডিফারেন্স মেকিং। সেটা কিরকম, যে আচ্ছা তার আগে আমি একটু বলে আসি, এটা হচ্ছে যে উপনিবেশিক রাষ্ট্রতত্ত্ব ওই স্টেজ থিওরি, যেটা যে এক ধাপ থেকে আরেক ধাপে উঠবো, তারপর আরেক ধাপে পৌঁছাবো, এই স্টেজ থিওরিতে আস্থাশীল নয়। এবং হেগেলিয়ান যে প্রোগ্রেসের একটা লিনিয়ার প্রোগ্রেসের যে রেখা আমরা কল্পনা করি ইতিহাসের মধ্যে, যে এরকম একটা সভ্যতার একটা অগ্রগতি চলতে থাকবে, এরকম ভাবে চলবে, একটা টেলিওলজি, একটা সময় রেখা, এই টেলিওলজি মানে আমরা উপনিবেশিক তত্ত্বের জায়গা থেকে আমরা গ্রহণ করি না বা করা যায় না। এবং সেই একই কারণে
পুরনো ধারণার মার্কসিস্ট চিন্তার বা যান্ত্রিক মার্কসিস্ট চিন্তার যে একটা প্রগতিবাদ আছে, মানে স্ট্রেস তত্ত্ব আছে, সেটাকে আসলে আমরা ওই জায়গা থেকে গ্রহণ করি না। এবং আমরা মনেও করি না যে সারা দুনিয়ায় মানে এইরকম জায়গা থেকে আচ্ছা পশ্চিমে পুঁজিবাদ হলো, এবং আস্তে আস্তে সারা দুনিয়ায় একই রকম পুঁজিবাদের বিকাশ হতে হইতে 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 আমরা একটা নতুন জায়গায় পৌঁছাবো। এইটা হওয়া সম্ভব নয়। এইটার মধ্যে হিউম্যান বা মানবিক ইন্টারভেনশন লাগবে। এবং সেই মানবিক ইন্টারভেনশনটা কি করবে? এই মানবিক ইন্টারভেনশনটা এই যে ডিফারেন্স মেকিং এর কথা বললাম, একটা বৈশ্বিক পুঁজিবাদের যে তার যে ঔপনিবেশিকতা, পশ্চিম যেভাবে মানে উপনিবেশ করে, দাস ব্যবসা করে, ইন্ডেঞ্চার করে, একটা স্লেভ বেসড ইন্ডাস্ট্রি করে, সেইটা করে যে ক্যাপিটালিজমটা করছে, সেইটার ফলে তার যে একটা বিশেষ ক্ষমতা তৈরি হয়েছে জগতে, ওই ক্ষমতার মতন ক্ষমতা সারা দুনিয়ায় ক্যাপিটালিজম নিজে অ্যাফোর্ড করতে পারে না। বরং সারা দুনিয়ায় ক্যাপিটালিজম এক্সিস্ট করার জন্য সারা দুনিয়ায় তার লুণ্ঠন চালাতে হয়, এবং লুণ্ঠনের কেন্দ্র হিসেবে, লুণ্ঠনের স্পেস হিসেবে, লুণ্ঠনের ক্ষেত্র হিসেবে প্রান্তিক সমাজগুলি, যেমন আগের দিনে যেরকম উপনিবেশ কাজ করছে, উপনিবেশিত অঞ্চলগুলি সেটা কাজ করতো, পরবর্তীকালে নেশন স্টেট গুলি ওই লুণ্ঠন প্রক্রিয়ার আর এক ধরনের ক্ষেত্র, আর এক ধরনের কি বলা যায় যে সাপোর্টিভ রোল হিসেবে, সাপোর্টিভ একটা শক্তি হিসেবে এই পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিস্ট স্টেট এবং ইকোনমিক গুলা কাজ করে। এবং এই ডিফারেন্সটা কি করে তৈরি হয়? ডিফারেন্সটা হয় হচ্ছে, বা একটা বিশেষ বৈশিষ্ট্য তৈরি হয় যে প্রান্তিক পুঁজিবাদ, যেটাকে অনেক সময় বলা হয় যে পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজম, এই ডিফারেন্সটা কেন তৈরি করে পুঁজিবাদ? কারণ এইটা ছাড়া তার এইটার জন্য তার যেমন ধরা যাক যে তার একটা এটাকে কি বলে যে মানে একটা সারপ্লাস বলতেছি, মানে এটা তার যে ধরেন একটা বিপুল একটা শ্রমিক সৈন্য দল আর কি, এটা একটা কি টার্ম আছে, আমি ভুলে এখন শব্দটা মনে পড়তেছে না। তো এই যে বিপুল একটা শ্রমিক সাপ্লাইয়ের সোর্স, চিপ লেবারের সোর্স, সস্তা শ্রমের সোর্স, এই সব কিছু বহাল রাখাটা ক্যাপিটালিজমের জন্য খুব জরুরি হয়ে পড়ে। এবং সেই কারণে একটু আগে আমরা বললাম যে ডেভেলপমেন্ট নামক যে ধারণাটা, ওই ধারণাটা আসলে হাজির হয়েছে এই প্রান্তিক পুঁজিবাদী সমাজগুলিকে ম্যানেজ করার জন্য, এবং এইখানকার মতন একটা ক্যাপিটালিজম সাস্টেইন করানোর জন্য, এখানকার ক্যাপিটালিজমের ধরনটাকে সাস্টেইন করার জন্য, এবং এখানকার সমাজের দ্বন্দ্বগুলিকে, এখানকার সমাজের কনফ্লিক্ট গুলিকে, এখানকার সমাজের নেগোসিয়েশন গুলিকে একটা বিশেষ শেপ দেওয়ার জন্য এই ডেভেলপমেন্ট দিয়ে একটা এখানকার অবস্থাটাকে ম্যানেজ করার, একটা গভর্ন করার একটা টুল হিসেবে ডেভেলপমেন্ট প্রক্রিয়া এবং ডেভেলপমেন্ট ইডিওলজি এখানে ভূমিকা রাখে। এইভাবে একটা বিশেষ একটা পুঁজিবাদ আমাদের মতন দেশে, আমাদের মতন রাষ্ট্রে কাজ করতে থাকে। এই ডিফারেন্স মেকিংটা আসলে খেয়াল করা দরকার, এবং এই ডিফারেন্স মেকিং এর কারণেই, এই বিশেষত্বের কারণেই, এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে আমাদের সমাজের গণতন্ত্রের সংগ্রামটাও বিশেষই হবে, আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক প্রকল্পটাও বিশেষ হবে। এবং সেই কারণে এতক্ষণ একটু আগে আমি বললাম যে তাহলে আমাদের সংগ্রামের অর্থটা, মানে আমাদের সংগ্রামের জায়গাটা কোথায় কোথায়। একই সঙ্গে আমাদের নিজস্ব সমাজে, আমাদের এই টেরিটরির মধ্যে যেই আমাদের সমাজের মধ্যে যেই লুটেরা শাসক গোষ্ঠী আছে, লুটেরা অর্থনীতির ধরন আছে, সেটাকে চ্যালেঞ্জ করা, একই সঙ্গে বৈশ্বিক লুণ্ঠন প্রক্রিয়ার একটা মানে এক ধরনের মোকাবেলা করা, নেগোসিয়েট করা। এইটা ছাড়া এখানে কোনো ডেমোক্রেসি হবে না। এখানে ডেমোক্রেসি মানে হচ্ছে যে এখানে সব মানুষের সমান একটা অধিকারের জায়গায় পৌঁছানো। সেটা কি করে সম্ভব? যদি আপনি এখানে লুণ্ঠন ভিত্তিক ইকোনমি রাখেন, আইন দ্বারা এখানে লুণ্ঠনকে জায়েজ করেন, এবং আইন দ্বারা এখানে লুণ্ঠনকে, আপনি লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিবাদকে শায়েস্তা করেন গুম খুন দিয়ে, ডিজিটাল আইন দিয়ে। ফলে এই যে বিশেষ ধরনটা কাজ করে রাষ্ট্র, নতুন রকম একটা মানে ভায়োলেন্স হাজির করে,
খালি মনোপলি নয়, আরো বহু রকম মনোপলি প্র্যাকটিস করে প্রান্তিক পুঁজিবাদের মধ্যে। এই বহু রকম যে ভায়োলেন্স, সেটাকে চ্যালেঞ্জ করার মতন একটা গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এবং একটা রাষ্ট্রের ধরন আমাদেরকে নির্মাণ করতে পারতে হবে, কল্পনা করতে পারতে হবে এবং নির্মাণ করতে পারতে হবে। এটা ঠিক মডেল অনুকরণ করার আমাদের কোনো সুযোগ নাই, যেহেতু এটার পুঁজিবাদ বিশেষ, যেহেতু একটা বৈশ্বিক ঐতিহাসিক রাজনৈতিক ক্ষমতা প্রেক্ষিতের মধ্যে আমরা বাস করি, ফলে সেই বিশেষ জায়গা থেকে আমাদের সংগ্রামের অবস্থান, সংগ্রামের ধরন, সংগ্রামের লক্ষ্য, সংগ্রামের কৌশল আমাদেরকে ঠিক করতে হবে। ধন্যবাদ। আমার জায়গা থেকে একটা প্রশ্ন করব এবং দর্শকের একটা প্রশ্ন আছে, আমরা এই দুটো প্রশ্নের মাধ্যমে আজকে সেশন শেষ করতে চাই। সেটা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ মার্ক্সবাদী তাত্ত্বিক হামজা আলাবি বলতেন যে ঔপনিবেশিক রাষ্ট্র অর্থাৎ উপমহাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা হচ্ছে ওভার ডেভেলপড। এই ওভার ডেভেলপড আমাদের সমাজের তুলনায় সেই রাষ্ট্রটা বেশি বিকশিত। তো এবং এটা আমার বলা যেতে পারে যে আমাদের রাষ্ট্রটা যত সংগঠিত আমাদের সমাজ তত সংগঠিত না, বা রাষ্ট্র যত বেশি নিপীড়ন, এই সম্ভবত তার ওভার ডেভেলপ ন্যাচারের কারণেই বোধহয় সে এই নিপীড়নটা করতে পারে। তো এবং আমাদের আইন কাঠামোটাও দেখা যাচ্ছে আমরা অনেক বছর যাবত একই রকম রেখেছি, এবং আমাদের যে মুক্তিযুদ্ধের মানে ওয়াদা হ্যালো, জহিরের লাইনটা কি সমস্যা হচ্ছে কোনো? ইন্টারনেট সম্ভবত তাই। আমরা একটু অপেক্ষা করি, দেখি। হ্যালো জহির, হ্যালো। আচ্ছা, আমার মনে হয় যে জহিরের লাইনের সমস্যা হলো, তো সেক্ষেত্রে আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে। সরি, আমার এই নেটে একটু ঝামেলা হলো। তো যেটা বলছিলাম যে আমাদের যে মানে মুক্তিযুদ্ধের ওয়াদাগুলো ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটার ভিত্তিতে যে আমাদের রাষ্ট্র নতুন করে পুনর্নির্মাণ করার কথা ছিল সেটা আমরা করতে পারলাম না কেন? এটা কি ওই সেই ওভার ডেভেলপড রাষ্ট্র হবার কারণেই? এবং সেই ওভার ডেভেলপড রাষ্ট্র কখন সমাজের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আসবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। এরপরে দর্শকের একটা প্রশ্ন আছে, তারপরে আমরা শেষ করব। আচ্ছা আচ্ছা, তো হামজা আলাবির এই তত্ত্বটা মূলত রাষ্ট্র বলতে আমরা যে অ্যাপারেটাস বুঝি, রাষ্ট্রের বিভিন্ন রকম অ্যাপারেটাস এবং রাষ্ট্রের বিভিন্ন রকম ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, সমাজের বাইরে, সমাজ বলতে জনগণ, জনসমাজের বাইরে বাকি যেসব কাঠামো, বাকি যেসব বিশেষ করে কোয়ার্সিভ ইনস্টিটিউশন গুলা, এবং রাষ্ট্রের হয়ে যেসব প্রতিষ্ঠান নানা রকম জিনিস কে কন্ট্রোল করে এবং ডেলিভারি দেয়, এইরকম যে অঙ্গগুলি রাষ্ট্রের, সেইগুলির বিকাশটার কথা হামজা আলাবি বলছেন বলে আমি যতটুকু বুঝতে পারি। এবং সেটি থেকে দেখলে আমাদের 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 তৎকালে হামজা আলাবি যখন এইগুলো থিওরাইজ করতেছিলেন, তৎকালে আমাদের রাষ্ট্রের ধরনটা ওই অর্থে একটা মাত্রই জাতিরাষ্ট্র হওয়া অবস্থা, সেরকম একটা জায়গা থেকে দেখলে রাষ্ট্র ওই একটা অর্থে ওভার ডেভেলপ ছিল বলে আমরা হয়তো বুঝতে পারি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে রাষ্ট্র জিনিসটা কি, এটা আর একটু অন্যভাবে দেখার সুযোগ বা জায়গা আছে। সেটা কিরকম, যে রাষ্ট্র বলতে আমরা কেন শুধুমাত্র ইনস্টিটিউশন গুলা বুঝতে, অ্যাপারেটাস গুলা বুঝবো, রাষ্ট্র বলতে আমরা কেন শুধুমাত্র কোয়ার্সিভ ইনস্টিটিউশন গুলোকে বুঝবো, সেটা একটা খুব বড় প্রশ্ন। রাষ্ট্র বলতে আমরা রাষ্ট্রের সঙ্গে সমাজের সম্পর্ক তাহলে কি, রাষ্ট্রের সঙ্গে সমাজের
ধরেন রাষ্ট্রের একটা বিশেষ দিক হচ্ছে তার সার্বভৌমত্ব। তো এই সার্বভৌমত্বের মডেলটা কি? এই সার্বভৌমত্ব কারা চর্চা করে, কিভাবে চর্চা করে? রাষ্ট্র রাষ্ট্র কার হয়ে এই সার্বভৌমত্ব কি কোন প্রক্রিয়ায় চর্চাটা করে? এইসব জায়গা থেকে প্রশ্ন তুললে আমরা হয়তো আরো ভিন্ন রকম মানে মানে প্রশ্ন এবং ভিন্ন রকম উত্তরের দিকে পৌঁছাবো। তো সেদিক থেকে আমি বলবো যে রাষ্ট্র এই এই মানে রাষ্ট্রের ফাংশন, রাষ্ট্রের কর্মপ্রক্রিয়া, রাষ্ট্রের অ্যাপারেটাস, সেটার সঙ্গে বাকি যত দিক আছে, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক, সমাজে একটা টেরিটরি, একটা রাষ্ট্র প্রক্রিয়ার মধ্যে তার অর্থনৈতিক সম্পর্কটা কেমন, সমাজের সঙ্গে তার সেটার কি সম্পর্ক, সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্রের আন্তঃসম্পর্কটা কি, ওই রকম জায়গা থেকে আসলে রাষ্ট্রের অস্তিত্বের ধরনটা, অস্তিত্বের রাষ্ট্রের ক্ষমতা জায়গাটা, রাষ্ট্রের ওভার ডেভেলপমেন্ট কিংবা আন্ডার ডেভেলপমেন্টের আলাপটা করাটা আসলে অনেক বেশি জরুরি বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ। এরপরে দর্শকের একটা প্রশ্ন আছে। মোহাম্মদ ইমরান হোসেন প্রশ্ন করেছেন, নতুন একটি সংবিধান কি পদ্ধতিতে রচনা করা যায়? নতুন একটি সংবিধান কি রকম হওয়া উচিত? আর এ নিয়ে আমাদের সমাজে তেমন কোনো আলাপ আলোচনা হচ্ছে না কেন? এটা তার প্রশ্ন। আচ্ছা, এটা তো অনেক প্রশ্ন একসঙ্গে, আমি সেটার লম্ব উত্তরে যাব না। প্রথম কথা হচ্ছে যে সংবিধান, নতুন একটা সংবিধান বহুভাবে রচনা করা যায়, নির্ভর করবে কারা রচনা করবে তার উপরে। সংবিধান মানুষের সম্মিলিত শক্তির জায়গা থেকে দেখলে সংবিধান হচ্ছে যে মানুষের ইচ্ছার প্রকাশ। সংবিধান আলাদা করে কোনো একটা কাগজের বই, লিখিত কিংবা অলিখিত ব্যাপার হতে পারে, ওটার কিছুই না যদি না সেটার পেছনে মানুষের ক্ষমতা না থাকে, যদি না মানুষের ক্ষমতা থাকে। ফলে মানুষের ক্ষমতায়, সমাজের ক্ষমতায় সমাজ কখন একটা বিধিবিধান রচনা করতেছে নিজেদের জন্য এবং তাদের জন্য প্রয়োজনীয় একটা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছে এই সমাজ পরিচালনার জন্য, যার নাম রাষ্ট্র, যেটার মধ্যে দিয়ে সে সমাজ চালায় এবং বিশ্ব সমাজে তার সম্পর্কে একটা বিশেষ মাত্রা চর্চা করে। এই পুরো প্রক্রিয়ার জন্য একটা বিধিবিধান রচনার নামে তো সংবিধান রচনা করা। তো সেটা কারা করবে সেটা আমি আমার আজকের একদম শুরুর আলাপে করছি যে এখানকার শক্তি বিন্যাসটা কি, এই গণঅভ্যুত্থানের শক্তি বিন্যাসটি কি, তার উপর নির্ভর করবে এই গণঅভ্যুত্থান থেকে আমরা কোনো একটা নতুন সংবিধান পাবো কিনা, কোন রকম নতুন সংবিধান পাবো, সেই সংবিধানের মধ্যে কি থাকবে না থাকবে, এই সবকিছু। অর্থাৎ সংবিধান রচনা একটা সামাজিক রাজনৈতিক ক্ষমতার বিন্যাসের প্রক্রিয়ার বাইরে কিছু ঘটে না। তো ফলে আমরা যদি চাই যে একটা নতুন সংবিধান লাগবে, তো সেই সংবিধান কত রকম মানুষ, কত রকম সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি সেটা চাচ্ছে, তার জন্য জোর দিচ্ছে, তার জন্য প্রক্রিয়াটাকে চালু করতে সক্ষম, ওরকম একটা প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়াকে চালু করতে সক্ষম, তার উপর নির্ভর করবে। এবং নতুন সংবিধান হওয়া দরকার কেমন সেটা আমরা আগেও বলছি, এমন সংবিধান যেটা মানুষের বিভাজন দূর করতে তার অঙ্গীকার থাকবে, তার আইনগত বিধিবিধানগত একটা অবস্থান থাকবে, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় ইনসাফের নীতিগুলো থাকবে এবং সেটা বাস্তবায়ন করার জন্য কিছু বিধিবিধান সে হাজির করবে, যেটা রাষ্ট্র প্রতিপালন করবে, রাষ্ট্রের বিভিন্ন বিভাগ সেটা প্রতিপালন করবে, চর্চা করবে। সেইটা আসলে সংবিধানের মধ্যে থাকা দরকার। এবং আমরা এমন সংবিধান চাবো যে সংবিধানটার মধ্যে দিয়ে, যে সংবিধান চর্চার মধ্যে দিয়ে আমরা আবার কোন রকম ভাবে কোন জুলুমশাহির মধ্যে পড়ে যাব, কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ, এরকম কোন পরিচয়বাদ, সংখ্যাগরিষ্ঠতাবাদ, জাতি পরিচয়গত ফ্যাসিবাদ, কিছুই আমাদের কিছুর মধ্যে আমরা যাব না, কিছুই আমরা চর্চা করব না, এমন একটা বিধিবিধান আমাদের থাকা দরকার সংবিধানের মধ্যে। এবং সেই আলাপগুলি হচ্ছে না, তার কারণ হচ্ছে যে আমরা সমাজের সেরকম সামাজিকভাবে সক্রিয়, রাজনৈতিকভাবে সক্রিয় হই নাই। এটা আমাদের দায়, এটা আমাদের সমাজ হিসেবে আমাদের দায় বা আমাদের দায়িত্ব যে আমরা এই আলাপ আলোচনাগুলি করব এবং এরকম একটা প্রক্রিয়া অংশগ্রহণ করব, বুদ্ধিভিত্তিক ভাবে, সামাজিক ভাবে, সাংস্কৃতিক ভাবে এবং রাজনৈতিক ভাবে। সেটা আমাদের দায়িত্ব এবং কাজ। সেটা যতটুকু জোরালো ভাবে আগামী সমাজ তত ভালো, তত গভীর প্রক্রিয়ায় নতুন 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 রকম নতুনতর সংবিধান আমরা পেতে থাকবো। সংবিধান কোনো চিরস্থায়ী ব্যাপার নয়, চিরস্থায়ী বন্দোবস্তও নয়।
সংবিধান মানুষের সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিনিয়ত মানুষের মুক্তি সংগ্রাম চলবে এবং সেই সংগ্রাম থেকে মানুষের নতুন রকম সংবিধানেও পৌঁছানো সম্ভব। সেই জায়গা থেকে আমাদের দেখলে আমরা এখন বর্তমানে আমাদের চাওয়াগুলিকে, বিশেষ করে এই গণঅভ্যুত্থান পরিস্থিতির মধ্যে গণঅভ্যুত্থানের এই পর্যায়ে আমরা যেটা চাচ্ছি একটা বৈষম্যহীন বাংলাদেশ। সেরকম বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা একটা সংবিধান কি করে রচনা করতে পারি, যদি রচনা করতে ব্যর্থ হই তো অন্তত সংস্কার কি কি করতে পারি, নতুন কি কি রকম বিধান বর্জন করতে পারি, কোন বিধানগুলি আমরা সংযোজন করতে পারি, সেই আলাপগুলি সমাজে গভীর করাটাই আমাদের দায়িত্ব। ধন্যবাদ, দারুণ বলেছেন। এবং আমিও মনে করি, এবং আমি ছোট্ট একটা পোস্টে বলেছিলাম যে আমরা আমাদের বর্তমানটা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ সেটা নির্ভর করবে জনগণ কিভাবে সংঘবদ্ধ সেটার উপরে নির্ভর করবে। এবং আপনি ঠিকই বলছেন যে চালিকা শক্তি কারা, শক্তি বিন্যাসটা কিরকম, এটার উপরে গণঅভ্যুত্থানের ভবিষ্যৎ নির্ভর করবে। পাশাপাশি আর একটা বিষয় যে সমাজে আলাপ আলোচনাটা আমরা এই সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে কিভাবে নিয়ে যাচ্ছি এবং রাজনৈতিকভাবে আমরা কিভাবে সংঘবদ্ধ হচ্ছি সেটার উপরও ভবিষ্যৎ নির্ভর করবে। তো আপনার সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ। আমরা আজকে শেষ করব। শেষ করার আগে আপনি শেষ কথা কি বলতে চান? আপনি আপনার মতো করে কনক্লুডিং রিমার্ক রাখতে পারেন। না, শেষ কথা আর তেমন কিছু নাই। আমরা চাইবো যে এই গণঅভ্যুত্থানটা আমাদের একটা নতুন বিউপনিবেশিক ন্যায় ইনসাফের সমাজ এবং রাষ্ট্র প্রকল্পের দিকে যতটুকু আমরা নিয়ে যেতে পারি তার জন্য যেন আমরা সবাই কাজ করতে পারি, এটুকুই আমার চাওয়া, এবং সেটুকু সেই কাজে আমরা সবাই যুক্ত থাকবো এই আশা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, যারা শুনবেন আগামীতে সবাইকে আমার ধন্যবাদ এবং শুভকামনা জানাই। আপনাকেও জহির অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এই কথাগুলি বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের কাজ আরো আগামীতে অনেক জোরালো হোক, গভীরতা এবং বিস্তৃতি লাভ করুক, এটুকু কামনা করি। ধন্যবাদ। আপনার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় থেকে, এবং দারুণ আলোচনা হলো, প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এবং আশা করি এই আলোচনাগুলো আমরা ভবিষ্যতে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারবো, এবং সেজন্য তো আপনাকে কৃতজ্ঞতা। এবং আমরা আপনাকে আরো চাই, আপনার সময় আমরা আরো পেতে চাই। আশা করি সেই সময় আপনি আমাদেরকে দেবেন। এবং দর্শকদেরকে ধন্যবাদ যারা দেখলেন এবং দেখবেন। এবং আপনারা সমাজে নানাভাবে সংঘবদ্ধ হবার চেষ্টা করেন, যে চিন্তাটা আপনি সঠিক মনে করেন, এবং এখান থেকে যদি কোনো চিন্তা আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় সেটাকে আপনি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনারও কিন্তু। সুতরাং সেই দায়িত্বটা আপনাকেও পালন করতে হবে, সেই আহ্বান জানিয়ে এবং আপনাদের জন্য শুভকামনা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।